আমাদের আজকের গল্প সুকান্ত দাসের কলমে পাহাড়পুরের কর্টেজ। গল্প পাঠে রয়েছে শুভ, শুভম, রাজ চট্টোপাধ্যায়, বর্ণালী, সৌমিক, সব্যসাচী এবং আমি অপূর্ব। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। ব্যোমকেশ এমনভাবে আমার দিকে তাকালো যেন পাহাড়পুর জায়গাটা তেমন একটা ভালো জায়গা নয়, কিন্তু আমি যেটুকু খবর আপাতত পেয়েছি তাতে পাহাড়পুর জায়গাটা বেশ ভালো। চারপাশে যেমন ছোট ছোট কয়েকটা পাহাড় রয়েছে, তেমনই প্রাকৃতিক পরিবেশও ভালো। জঙ্গল পাহাড় এই দুয়ের সম্মেলনে মনোমুগ্ধকর, আর চেঞ্জের জন্য বেশ ভালো জায়গা। তাই বললাম, হ্যাঁ পাহাড়পুর। কিন্তু কথাটা শুনে তুমি এমনভাবে প্রত্যুত্তর করলে। পাহাড়পুর গিয়েছো কখনো? না, তবে যাবো বলেই তো তোমাকে বললাম। কবে সেই থেকে বৌঠান কোথাও একটা ঘুরে আসার জন্য বলছে, অথচ তোমার সেদিকে কোনো নামগন্ধই নেই। হাতে কোনো কেস নেই, অথচ বাড়িতে বসে খবরের কাগজ আর পুরনো বইয়ের পাতায় মুখ ঢুকিয়ে পড়ে আছো। বলি বৌঠানকে নিয়ে যদি এই সময় একটু ঘুরে আসো তাহলে আর আপত্তি কোথায়? অজিত, বিয়ে তো করনি। বিয়ে করলে তখন বুঝতে পারবে আপত্তিটা কোথায়। তোমার কাছে বৃষ্টি ভেজা রৌদ্র সুন্দর, কিন্তু আমার কাছে না। তুমি লেখালেখি করে সাহিত্যিক হয়েছ, সে কথাটা অস্বীকার করব না। তোমার লেখার হাতটাও নেহাত মন্দ নয়, তবে সব কিছু কিন্তু সাহিত্যিকেরা বোঝে না। ব্যোমকেশের কথার মধ্যে যে একটা খোঁচা ছিল সেটা বেশ বুঝতে পারলাম। তাই সামনের চেয়ারটা টেনে নিয়ে বসে বললাম, দেখো, যে ভদ্রলোক আমাকে পাহাড়পুরের কথা বলেছেন তিনি কিন্তু একজন বিশিষ্ট সাহিত্যিক। তার সঙ্গে আমার আলাপ পরিচয় সামান্য আছে, তবে তার নাম শুধু কলকাতা শহরে কেন অনেকেই জানে। তিনি ব্যক্তিগতভাবে আমাকে বলেছেন সেখানে যাওয়ার কথা। তাছাড়া তিনি একজন সরকারি কর্মচারীর সমস্ত সুযোগ সুবিধার ব্যবস্থাও করে দেবেন। হঠাৎ করে তিনি আপনার প্রতি এত সদয় হলেন কি করে বলুন তো সাহিত্যিক অজিতবাবু? সব ব্যাপারে কিন্তু তোমার সন্দেহ করার ব্যাপারটা মোটেই ভালো না। সাহিত্যিক রমানাথ গাঙ্গুলির সঙ্গে আমার পরিচয় অনেক দিন ধরেই। যে প্রকাশকের কাছে আমি বই ছাপাই তিনি সেখানকারই একজন নামকরা লেখক। এই তো কয়েকদিন আগেই একটা ছোটোখাটো সম্মেলনে তার সঙ্গে দেখা হয়েছিল। উনি আমার দু একটা বইও নাকি পড়েছেন, প্রশংসাই করলেন। তুমি তো জানো, প্রশংসাই হচ্ছে বড় পুরস্কার। লেখকদের এর থেকে বেশি আর কিছু দরকার হয় না, তাও আবার একজন নামকরা সাহিত্যিক। কথায় কথায় তিনি বললেন, অজিতবাবু, আপনার আপনার কথা অনেক শুনেছি। আপনি ব্যোমকেশবাবুর বন্ধু। একদিন ব্যোমকেশবাবুর সঙ্গে দেখা করার খুব ইচ্ছে রইল। আপনার আপনার দু একটা বইপত্র হাতেও এসেছিল। হ্যাঁ হ্যাঁ, খুব খুব ভালোই লেখেন আপনি। কি যে বলেন না, আপনার লেখার কাছে আমার লেখা তেমন তো কিছুই না। ব্যোমকেশের সাথে আপনার সাক্ষাৎ করিয়ে দেব। শুনলাম কিছুদিন আগে আপনি কোথাও একটা ঘুরতে গিয়েছিলেন। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো কথা মনে পড়েছে। ঘুরে আসতে পারেন তো এখনো। হ্যাঁ, দারুণ জায়গা। পাহাড়পুর জায়গাটা যে এত ভালো তা তো আমি নিজেও ভাবতে পারিনি। একটু কি মনে হবে, তবে আমাদের জন্য ভালো, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, আপনি আপনি ব্যোমকেশবাবু আর ব্যোমকেশবাবুর স্ত্রীকে নিয়ে চলে যান। জানেন তো আমি আমি সরকারি কর্মচারী। আমার বাবা একসময় ফরেস্ট অফিসার ছিল। আমি রয়েছি ওনারই বিভাগে। আমি আমি সব ব্যবস্থা করে দেবো ভেতরে, মানে পাহাড়পুরের ভেতরের দিকে। জঙ্গল পাহাড় ঘেরা জায়গা যেখানে রয়েছে, সেটাই কিন্তু আসল পাহাড়পুর জায়গা। চারপাশেই একটু দূরে দূরে যে বসতিগুলো এখন মানে গড়ে উঠতে শুরু হয়েছে, সেগুলো খুব বেশি বড় নয়। নতুন সবচেয়ে কাছের বাজারটাও সেখান থেকে বেশ খানিকটা দূরে। জঙ্গলের মধ্যে দিয়ে যাতায়াত করতে হয়। তাছাড়া জঙ্গল বললেও তেমন কিন্তু নয়, ওই বড় বড় গাছের সারি। তাছাড়া পথ একদম পরিষ্কার, সব কিছু দেখা যায়। হ্যাঁ, সেখানে কয়েকটা দিন কাটিয়ে আসলে খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। আপনি আপনি বললে আমি সব ব্যবস্থা করে দেবো, সমস্ত ব্যবস্থা। অবশ্য আপনার ভালো লেগেছে যখন, তখন আমাদের তো ভালো লাগবেই। পাহাড়পুর জায়গাটার নামটা কেন জানি না একটু চেনা চেনা বলে মনে হচ্ছে। আমি সেখানে যাইনি। তাহলে কি আশেপাশে কোথাও গিয়েছিলাম? পাহাড়পুরের আশেপাশে জয়ন্তপুর বলে একটা জায়গা আছে, সেখানটায় গিয়েছিলাম। কিন্তু নামটা এত চেনা চেনা মনে হচ্ছে কেন সেটাই বুঝতে পারছি না।
তুমি যদি যেতে চাও তাহলে রমানাথ বাবুকে বলে একটা ব্যবস্থা করে দিতে পারি। জায়গাটার ভেতরে সরকারি কোয়ার্টার আছে, সেখানে থাকবার ব্যবস্থা হয়ে যাবে। বাকিটা খুব বেশি অসুবিধা হবে বলে তো মনে হয় না, কয়েকদিন ঘুরে আসলেই হয়। ঠিক এই সময় বৌঠান এসে ঘরে ঢুকলো। আমাদের কথা মনে হয় কিছুটা শুনতে পেয়েছিল, তাই বলল, কোথায় ঘুরতে যাওয়ার কথা হচ্ছে আবার? প্রত্যেকবার তো শুধু যাওয়ারই কথা হয়, যাওয়া তো আর হয় না। বৌঠান, তুমি একবার ব্যোমকেশকে একটু বুঝিয়ে বলো তো, পাহাড়পুর থেকে একবার ঘুরে আসবার জন্য। সমস্ত ব্যবস্থাই তো খুব সহজে হয়ে যাবে। পাহাড় জঙ্গল দুটোই আছে, সামনের দিকে জঙ্গল আর পেছনে পাহাড়। ও ঠাকুরপো, তুমি একটু বুঝিয়ে বলো না গো। কোথাও আমাকে নিয়ে যেতে চায় না, সারাক্ষণ শুধু কেস কেস আর কেস। এখন তো হাতে কোনো কেস আছে বলে মনেও হয় না। সবাই দেখো না কি করবে। বৌঠান কী কারণে যে ঘরে এসেছিল সেটা আর বুঝতে পারলাম না। এইবার ব্যোমকেশ বলে উঠল, এই শুরু হলো। এবার পাহাড়পুর না যাওয়া পর্যন্ত আর যুদ্ধ থামবে না। অজিত, তুমি যে কি করলে সেটা তুমি নিজেও জানো না। আমি হেসে উঠে বললাম, বেশ হয়েছে। তুমি যেমন নিজের থেকে কিছু করবে না, তখন আমাকে এই সমস্ত ব্যবস্থাটা করতে হবে। দেখো এখন বৌঠান কি করে সামলাও। আমি আছি, কোনো অসুবিধা নেই। রমানাথ বাবুকে বললে উনি সমস্তটা ব্যবস্থা করেই দেবেন। যতদূর শুনলাম ট্রেনে করে পাহাড়পুর স্টেশন, আর তারপর সেখান থেকে গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি সব কিছুরই ব্যবস্থা আছে। এরপর 2 দিন কেটে গেল। তৃতীয় দিনে রমানাথ বাবুর সঙ্গে কথা বলতেই উনি বললেন, পাহাড়পুরের সেই কোয়ার্টারে থাকার ব্যবস্থাই শুধু নয়, স্টেশন থেকে যাওয়ার সময় সমস্ত ব্যবস্থাই তিনি করিয়ে দেবেন। এতে আমাদের বেশ ভালোই হলো। ট্রেনে করে শুধু স্টেশন পর্যন্ত পৌঁছনোই পাহাড়পুরের উদ্দেশ্য। ট্রেনে উঠছি, একটা খবরের কাগজ নিয়ে জানালার ধারে বসে রয়েছে ব্যোমকেশ। আমি খুশি মনে জানালার বাইরের দিকে তাকিয়ে দেখছি। ব্যোমকেশ কাগজটা আমার দিকে ঘুরিয়ে দিয়ে বলল, তোমায় বলছিলাম না পাহাড়পুর নামটা কেন জানি শোনা শোনা লাগছে? তার পাশেই জয়ন্তপুর। এই দেখো। খবরের কাগজের কোণার দিকে ছোট্ট একটা খবর, খুব বেশি বড় নয়। জয়ন্তপুর নামের এলাকা থেকে মাসখানেকের মধ্যে 3 জন লোক নিরুদ্দেশ হয়েছে এবং তাদের কোনো খোঁজই পাওয়া যায়নি। পুলিশ তদন্ত করেছে। জয়ন্তপুর থানার পুলিশেরা চেষ্টা করেও কোনো কিছুই বার করতে পারেনি। তাদের তদন্ত এখনও চলছে। অনেকেই মনে করছে যে তারা কোনো জন্তুর খপ্পরে পড়ে গিয়েছিল জঙ্গলে, কিন্তু জয়ন্তপুর এবং পাহাড়পুর এলাকায় শিয়াল, বন, মুরগি এই সমস্ত ছাড়া তেমন আর কোনো হিংস্র জন্তুই নেই। আরও অনেক কিছু লেখা ছিল, তবে সেগুলো আর পড়লাম না। বললাম, জয়ন্তপুর থেকে 1 মাসের মধ্যে 3 জন লোক নিখোঁজ। ব্যাপারটা অদ্ভুত লাগছে। কি হতে পারে বলো তো? খবরটা কি সত্যি? ব্যোমকেশ জানালার দিকে তাকিয়ে রইল। অল্প হাওয়ায় খবরের কাগজটা পটপট করে উঠছে। ব্যোমকেশ বলল, পাহাড়পুরের পাহাড়ি এলাকার জঙ্গলে যদি বাঘ থাকতো তাহলে না হয় ব্যাপারটা আলাদা ছিল, কিন্তু এইখানে বাঘ আসবে কোত্থেকে? পাহাড়পুরের স্টেশনের কাছেই ঘোড়ার গাড়ির ব্যবস্থা ছিল। আমাদের নিতে এসেছিল সেই কটেজের কেয়ারটেকার, সে হিন্দুস্থানি, তার নাম হনুমান প্রসাদ। সে বলল, আরে আইয়ে আইয়ে জনাব, আইয়ে আইয়ে। আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? আমাকে তো রমানাথ বাবু জানিয়েছিলেন। এখানে টেলিফোনের ব্যবস্থা আছে নাকি? রমানাথ বাবু তোমায় জানালেন কি করে? এখানে টেলিফোনের ব্যবস্থা নেই। রমানাথ বাবু ও টেলিফোন করেছিলেন আমাকে পাহাড়পুর স্টেশনে। সেখানকার স্টেশন মাস্টারের সঙ্গে আমার ভালো পরিচয় আছে। এখানে এলে পাহাড়পুরে ওই স্টেশন মাস্টারের কাছেই তো খবর আসে। ওখান থেকে 2 দিন অন্তর অন্তর লোক আসে আমার কাছে। তাদের মধ্যেই কেউ না কেউ খবরটা নিয়ে আসে। তা রমানাথ বাবুর খবরটা আমার কাছে এসেছিল পরশুদিন, যেদিন আপনারা তাকে জানিয়েছিলেন, ওই সেই দিনে। তার মানে তোমাদের কটেজ থেকে যোগাযোগ ব্যবস্থা তেমন কিছু নেই। জায়গাটা দেখেও তো মনে হচ্ছে একেবারে প্রত্যন্ত এলাকা। তা এমন একটা জায়গায় তুমি থাকো কি করে? ও সব আমার অভ্যেস আছে বাবু, এখানে থাকতে থাকতে হয়ে গেছে। কতদিন ধরে রয়েছি বলেন। আমাদের এই পাহাড়পুরের কটেজে কিন্তু কभी कभी बहुत लोग आता है। खाली मिलना एक तरफ तो नामुमकिन ही है। আপনাদের ভাগ্য ভালো, তাই আপনারা পেয়েছেন। আসলে জঙ্গলের সামনে আর পিছনে পাহাড়,
এমন একটা জায়গা কিন্তু তেমন খালি দেখা যায় না। দিদিমণিরও পছন্দ হবে আশা করছি। পাহাড় আর জঙ্গল এক জায়গায় থাকলে তো সেই প্রকৃতির দৃশ্য এমনিতেই দেখতে সুন্দর লাগে। তবে আমরা যে পথ ধরে চলেছি সেই পথটা তো মাটির। यहाँ से थोड़ा बहुत आगे जाना पड़ेगा। তারপর পথটা খাড়াই হয়ে উপর দিকে উঠতে শুরু করেছে। পাহাড় আসলে আমরা যেখানে থাকবো সেখানে নয়, তার পেছনে পাহাড় শুরু হয়েছে। हम लोग रहेगा जंगल के बीच में एक कॉटेज है वहाँ पे। ব্যোমকেশ, জায়গাটা কিন্তু বেশ ভালো লাগছে। আশপাশটা দেখতেও বেশ ভালো লাগছে। লোকজন কম, চারিদিকে সবুজ গাছপালা। তাছাড়া ফাঁকা রাস্তা দিয়ে এমনভাবে ঘোড়ার গাড়িতে চলতেও তো খুব একটা খারাপ লাগছে না। ব্যোমকেশ মাথা নাড়িয়ে সম্মতি জানালো বটে, তবে কেন জানি না মনে হলো ব্যোমকেশ কিছু একটা ভাবছে। এই সময় তাকে আর কিছু জিজ্ঞাসা করলাম না। ঘোড়ার গাড়িতে আমাদের কর্টেজে পৌঁছতে প্রায় আধ ঘন্টা মতো লেগে গেল। হনুমান সিং যেটাকে ছোটোখাটো কর্টেজ বলেছিল আসলে তেমনটা নয়। একসময় কাঠের বেশ বড়সড় ডাক বাংলোর মতো। ঘর রয়েছে অনেকগুলো, পেছনের দিকে ছোট ছোট কয়েকটা ঘর। সেগুলোই বোধহয় রান্না কিংবা হনুমান বা ওখানকার দারোয়ান বা রান্নার লোকের থাকবার জায়গা। পরে অবশ্য সেগুলো জানতে পেরেছিলাম। সামনের দিকে বেশ কতগুলো ঘর আছে। ওপরে উঠে গিয়ে লম্বা প্যাসেজ। সেই প্যাসেজের ডান দিকে ভেতরে ঢুকে যাওয়ার রাস্তা। এখান থেকে ঢুকে গেলে পাশাপাশি দুটো করে ঘর। এরকম প্রায় 4 দফায় ঘর রয়েছে, অর্থাৎ 8খানা। বৌঠান বলল, অনেক বড় কটেজ তো, এতগুলো ঘর রয়েছে। কোনো এক সাহেব নাকি এখানে এমন কটেজ বানিয়েছিল, তার পরিবার নিয়ে থাকতো। তাছাড়া আরও লোকজন থাকতো এখানে। পাহাড়ের ওদিকে কি সব কাজকর্ম হতো টোতো। তারপর তো সেসব বন্ধ হয়ে গেলে সাহেব এখান থেকে অন্য জায়গায় চলে যায়। তবে এখন এই জায়গা পুরাপুরি ও সরকারকে অধীন মে হ্যায়। হনুমান প্রসাদ তো ভালো বাংলা বলতে পারে না। তা নিয়ে প্রশ্ন করতেই সে বলেছিল, আমার বাড়ি পশ্চিম দিকে হলেও 10 বছর আমি এদিকেই আছি বাবু। এখানেই তো এসেছি আজ প্রায় 10 বছর হয়ে গেল। এখানে তো সবাই বাংলা কথা বলে, তাদের কাছ থেকেই থোড়া বহুত হামবি শিখ লিয়ে। তবে বলা ভালো তার কথার মধ্যে বাংলা হলেও হিন্দি ভাষার টান রয়েছে। ঘরগুলো বেশ ভালোই লাগলো। একটা ঘরে বৌঠান ও ব্যোমকেশ, আর পাশের ঘরে আমার থাকার ব্যবস্থা হলো। পেছনের দিকে জানালাটা খুললেই জঙ্গল চোখে পড়ে, আর জঙ্গলের মাথার ওপর দিয়ে জেগে রয়েছে কালো পাথরের বিশাল সেই পাহাড়টা। রমানাথবাবু যেমন বলেছিলেন তেমনটা নয়। আসলে পাহাড় শুরু হয়েছে পেছনের দিক থেকে। পাহাড়ে ঘেরা জঙ্গল নয়। জঙ্গলে এসে সেই পাহাড়ই ঘুরতে যাব বলে মনে মনে ঠিক করেছিলাম। অনেকটা পথ এসেছি, তাই বিশ্রাম নেওয়া দরকার। হনুমান প্রসাদকে ডেকে খাবার দিতে বললাম। খাওয়া দাওয়া করে এক দফা ঘুমিয়ে নিলাম। যখন ঘুম ভাঙল তখন একেবারে বিকেল হয়ে গেছে। ব্যালকনির কাছে এসে দাঁড়িয়ে দেখি ব্যোমকেশ দাঁড়িয়ে। সামনে জঙ্গলের দিকে তাকিয়ে দেখলাম যে সূর্য পশ্চিম দিকে অস্ত যাওয়ার জন্য তৈরি হয়েছে। বললাম, কি ব্যাপার ব্যোমকেশ, জায়গাটা তোমার কেমন লাগছে? ভালো, তবে আমরা ছাড়াও কিন্তু এই কটেজে আর একজন আছে। সে কি, আসবার সময় তো হনুমান প্রসাদ তার ব্যাপারে কিছু বলল না। তোমার সঙ্গে দেখা হলো কখন? এই তো একটু আগেই। আমি তো এখানেই দাঁড়িয়েছিলাম। লম্বা বারান্দাটা ধরে তো যে কোনো প্যাসেজের ভেতর দিয়ে আসা যায়। প্রত্যেকটা প্যাসেজের ভেতরে দুটো করে ঘর। শেষের দিকের প্যাসেজ থেকে একটি লোক বেরিয়ে এসে লম্বা বারান্দা ধরে হেঁটে বাগানের দিকে যাচ্ছিল। আমার সঙ্গে চোকাচুকি হতেই আলাপ পরিচয় হলো। নমস্কার নমস্কার, তবে আপনাকে তো ঠিক চিনলাম না। মানে এখানে তো আমি ছাড়া আর কেউই আছে বলে জানতাম না। আমার নাম ব্যোমকেশ বক্সী। আমার ব্যাপারটা ওই আপনারই মতো। আমি জানতাম এখানে আমি, আমার স্ত্রী এবং আমার বন্ধু অজিত ছাড়া আর কেউ নেই। আসলে হনুমানটা মাঝে মাঝে অনেক কিছু ভুলে যায়। সে হয়তো বলতে ভুলে গেছে, তাই জানতাম না। আপনার সঙ্গে আলাপ হয়ে ভালোই লাগলো। আমার নাম নিহার রঞ্জন চক্রবর্তী। বাঙালি হলেও কিন্তু কলকাতার দিকে আমার খুব একটা থাকা হয়নি। আমি দিল্লিতে ছিলাম বেশ কয়েক বছর, তারপরে ফিরেছি এইখানে ছুটি কাটানোর জন্য। আমাদের অবস্থাটাও একই রকম, ছুটি কাটাবার জন্য এখানে আসা। এই কদিন থাকবো। তা আপনি কবে এসেছেন?
আমারও বেশ কয়েকদিন হলো, খুব বেশি দিন থাকবো না, একাই এসেছি। আচ্ছা, আমি একটু ঘুরে আসি, পরে কথা হবে এখন। আচ্ছা, নিহাররঞ্জন চক্রবর্তীকে তো বেশ ভদ্রলোক বলেই মনে হলো। তিনি কি করেন টরেন বলে মনে হয়? ভদ্রলোক বললেন দিল্লিতে কোনো একটা ব্যবসা করতেন, কিছুদিনের জন্য সমস্ত কিছু ছেড়ে ছুড়ে এখানে এসেছেন, ফিরে গিয়ে আবার সেই ব্যবসায় হাত দেবেন, কিন্তু ব্যবসাটা কিসের সেটা বললেন না। ব্যোমকেশ, চলো জঙ্গলের দিক থেকে আমরা একটু বেরিয়ে আসি। জঙ্গল তো তেমন কিছু নয়, ওই বড় বড় শুধু গাছ, তার মাঝখান থেকে সব কিছুই স্পষ্টভাবে দেখা যায়। চলো ওই দিকটা একটু ঘুরে আসি, সূর্যাস্তের সময় বেশ লাগবে। পাহাড়ের দিকটা না হয় কাল যাব। ব্যোমকেশ আর আমি হাঁটতে হাঁটতে কটেজটা ছেড়ে একটু সামনের দিকে এগিয়ে গেলাম। টুকিটাকি কথাবার্তাও বলছিলাম। এমন সময় হঠাৎ করে মনে হলো আমাদের থেকে বেশ খানিকটা দূরে জঙ্গলের মধ্যে যে বড় বড় গাছগুলো এলোমেলোভাবে ছড়িয়ে রয়েছে, মানে অনেকটা দূরের জিনিস হলেও স্পষ্টভাবে বোঝা সম্ভব নয়। হঠাৎ মনে হলো কেউ একজন যেন সামনের দিক থেকে দৌড়ে গেল, আর তার পেছনে আরও দুজন। আমি আর ব্যোমকেশ অবাক হয়ে গেলাম। ব্যোমকেশ বলল, অজিত, তাড়াতাড়ি এসো, এখানে কিছু একটা হচ্ছে। সঙ্গে সঙ্গে ব্যোমকেশের পিছু পিছু আমি এগিয়ে গেলাম। বড় বড় গাছগুলোর বাধা পেরিয়ে ব্যোমকেশ আর আমি ছুটে যাচ্ছি। আর সামনে যে তিনজনকে দেখেছিলাম তারা আমাদের থেকে একটু দূরে কোনাকুনিভাবে দৌড়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের থেকে তাদের দূরত্ব বরাবর বেড়েই যাচ্ছে। ব্যোমকেশ ডাকলো, কি হয়েছে ওখানে, শুনতে পাচ্ছ? ব্যোমকেশের কথা ওরা কেউ শুনতে পেল বলে তো মনে হলো না। ওরা আরও একটু এগিয়ে গেল। আসলে এই কটেজটা যেখানে, তার পেছনের দিকটা ফাঁকা, অল্প কয়েকটা গাছ, তার ওপর দিয়ে পাহাড়টা দেখা যায়। আমরা যেই পথ ধরে এসেছি সেই পথের দুপাশে সারি সারি গাছ। আগেই বলেছি জঙ্গলের ভেতরের দিকে কটেজ। আরও কিছুক্ষণ এগোতে চারপাশেও কিছু দেখা গেল না। বড় বড় গাছের হালকা জঙ্গলের মাঝে লোকগুলো যেন কোথায় হারিয়ে গেল। ব্যোমকেশ আর আমি হাঁপাতে হাঁপাতে একটা গাছের গায়ে হাত রাখলাম। তারপর বললাম, ব্যাপারটা কি বলো তো? তিনটে লোককে দেখলাম, কিন্তু মনে হয় পেছনের লোকটাকে তাড়া করছে। গুলির শব্দ কিংবা এরকম কিছু তো শুনতে পেলাম না। ওই বড় বড় গাছের জঙ্গলটা পেরিয়ে ওপাশে গেলেই বোধহয় ঘন জঙ্গল রয়েছে। ব্যোমকেশ, তার উপর অন্ধকারও হয়ে আসছে, আমাদের সঙ্গে কিন্তু আলো নেই। এমন সময় ওখানে যাওয়াটা কি ঠিক কাজ বলে কি মনে হচ্ছে তোমার? আমারও সেটাই মনে হচ্ছে। কোনো দিক দিয়ে গেলেই ভালো করে বোঝা যায় না। কটেজটা ওই যে দেখা যাচ্ছে বলে মনে হচ্ছে, তাই না? এত তাড়াতাড়ি এতটা দূরে চলে এলাম। আমি হাঁপাচ্ছিলাম। ব্যোমকেশের কথায় পেছনে তাকিয়ে দেখি সত্যি বেশ খানিকটা দূরে চলে এসেছি। হাঁটতে হাঁটতে ব্যোমকেশ কেমন যেন অন্যমনস্ক হয়ে রইল। আমি আর কিছু বললাম না। ঘুরতে এসেছি এমন জায়গায় যে এরকম অদ্ভুত কোনো ঘটনা ঘটে যাবে সেটা তো আর ভাবিনি। প্রথমে ট্রেনে আসার সময় সেই জয়ন্তপুর থেকে তিনজনের নিরুদ্দেশ হয়ে যাওয়ার খবর, আর তারপর এখন জঙ্গলের মধ্যে তিনজন লোকের দৌড়ে যাওয়া। কি যে হচ্ছে! ব্যোমকেশের মুখ দেখে তার মনের কথা বুঝবার কোনো উপায় নেই। তবুও বললাম, কি ভাবছো বলো তো? পাহাড়পুর ঘুরতে আসার ব্যাপারটা ভালোভাবে মিটবে কিনা সেটাই বলতে পারছি না। রহস্য আবার এখানেও আমাদের পিছু ছাড়েনি। ব্যোমকেশের শেষের কথাটার মধ্যে একটা ইশারা ছিল, কিন্তু ততক্ষণে বারান্দার সামনের দিকটায় এসে দাঁড়িয়েছে বৌঠান, আর তার পাশে দাঁড়িয়ে রয়েছে একটি লোক, চোখে চশমা, পরনে প্যান্ট শার্ট দস্তুর করে পরা। মনে হলো নিহাররঞ্জন চক্রবর্তী। আমাদের দেখে বললেন, ব্যোমকেশবাবু, আপনার স্ত্রীর সঙ্গে পরিচয় হলো। আপনারা এই সময়ে জঙ্গলের ওই দিকে কোথায় গিয়েছিলেন? জঙ্গলে রাতের দিকে না যাওয়াই ভালো, বুঝলেন? এদিকে জঙ্গলটা তেমন ঘন না হলেও ওইদিকে কিন্তু বেশ ঘন জঙ্গল। ওইদিকে শিয়াল টিয়াল থাকতে পারে, তাছাড়া আরও অনেক জন্তুও থাকতে পারে। আমি জঙ্গলের ভেতরে সেই তিনটে লোকের দেখা হওয়ার কথা ভাবছিলাম। সেটা বলতে যাব তার আগেই ব্যোমকেশ বলল, জঙ্গলের মধ্যে অনেকদিন সূর্যাস্ত দেখা হয়নি, তাই সূর্যাস্ত দেখতে গিয়েছিলাম। তবে অন্ধকার নামার আগেই আবার ফিরে আসবো জানতাম, কিন্তু আপনি চললেন এত তাড়াতাড়ি। আমি একটু পরেই চলে এলাম, আপনার সঙ্গে কথা হলো, তারপর তো এখান থেকে বেরোলাম। এরপর ভালো না লাগায় চলে এলাম। এসে দেখি আপনার স্ত্রী এখানে দাঁড়িয়ে। বৌঠান ব্যালকনির একপাশে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে কি যেন দেখছিল। বলল, নিহাররঞ্জনবাবু এখানে অনেক দিন ধরেই আছে,
বিকেলের দিকে তিনি পাহাড় জঙ্গলের দিকে মাঝে মাঝে বেড়াতে যান। আমরা পাহাড়ের দিকে কালকে সকালে যাব। আমরা আর কিছু বললাম না, উঠে এলাম। নীহারঞ্জনবাবু চলে গেলেন। আমি ব্যোমকেশের ঘরে গিয়ে বসেছি। একটু পরে হনুমান প্রসাদ আমাদের সবার জন্য চা নিয়ে এলো, আর তার সঙ্গে যে রান্নাবান্না করে সেও এলো। তার নাম শ্যামা। হনুমান জানালো যে আজ রাতে মুরগির মাংস আর রুটি খাওয়াবে। আর যে দারোয়ানের কথা বলছিলাম তার নাম রামদয়াল সেন। দারোয়ান ঠিক নয়, সে নানা রকম কাজকর্মে সাহায্য করে এবং সরকারি তরফে এখানে দারোয়ান। আসলে হনুমান প্রসাদ, রামদয়াল, এমনকি শ্যামা সকলেই এই কটেজের দেখাশোনার দায়িত্বে রয়েছে এবং সরকারি তরফে মাইনেও পায়। রাতের খাওয়া দাওয়াটা বেশ ভালোই জমল। খাওয়া দাওয়ার পর কি মনে হতে ব্যোমকেশের সঙ্গে আমি কটেজের সামনের দিকে জায়গাটায় হেঁটে বেড়ালাম। আর হাঁটতে হাঁটতে ব্যোমকেশ বলল, বিকেলের ব্যাপারটা কিছুতেই মাথা থেকে সরছে না। এদিকে তো লোকজন খুব একটা আসে বলে মনে হয় না। বাজার এখান থেকে অন্তত হেঁটে গেলে 15 মিনিট যেতে হবে। এই পথটাই লোকজনদের আসার কথা নয়, তাও আবার সন্ধ্যের সময় এমনভাবে। লোকগুলো কোথায় গেল বলো তো? এ আমার মনে হয় তুমি শুধুই চিন্তা করছো। এমনিই কোনো লোক হবে, হয়তো জঙ্গলের মধ্যে কোনো কারণে ঢুকেছে। তাছাড়া শুনলে না ওইদিকে জঙ্গল ঘন, শিয়াল টিয়ালও হতে পারে। তাছাড়া অন্য কিছু তো থাকতে পারে। কিন্তু আমার কেমন জানি অন্যরকম মনে হচ্ছে ব্যাপারটা। যাই হোক, চলো, বেশি দেরি করাটা ঠিক হবে না। অচেনা জায়গায় বাইরে থাকাটা ঠিক নয়। আমরা ফিরে আসতে যাব এমন সময় অনেকটা দূর থেকে শিয়ালের ডাক শোনা গেল। একটা নয়, বেশ কয়েকটা। এমন সময় তো শিয়াল ডাকে না, কিন্তু জায়গাটা জঙ্গল এবং হয়তো ঘন জঙ্গলের খুব কাছাকাছি, তাই সেখান থেকে হয়তো শিয়ালের ডাক শোনা যাচ্ছে। ওপরের দিকে তাকিয়ে দেখলাম আকাশের চাঁদটা প্রায় গোল হয়ে রয়েছে। চাঁদের আলোয় সামনের সমস্তটা দেখা যাচ্ছে। লম্বা ব্যালকনির কাছ থেকে এবার রামদয়াল ডাক দিল, ও দাদুবাবুরা, আপনারা এত রাতে একদম বাইরে থাকবেন না গো, জায়গাটা ভালো নয়। হ্যাঁ, চলে আসুন, ভেতরে চলে আসুন। রাতে ঘুমানোর অভ্যেস এখন একটু তাড়াতাড়ি হয়েছে। ঘুমিয়ে পড়ব এমন সময় দরজায় ধাক্কা। দরজা খুলে দেখি ব্যোমকেশ। বললাম, আরে এই সময় তো তোমাকে বউটানের কাছে থাকা দরকার, সব কিছু কি আলাদা করে তোমাকে বলে দিতে হবে? রামদয়াল আমাদের বাইরে থেকে ঘরে আসতে বলল, কিন্তু একটু আগেই রামদয়াল নিজেই যেন জঙ্গলের ভেতর কোথাও গেল। সে কি, রামদয়ালের তো পাহারা দেওয়ার কথা থাকে, তবে মাঝে মধ্যে সে ঘুমিয়েও থাকে। আমার যেন মনে হলো রামদয়ালের সঙ্গে আরও কেউ আছে, কিন্তু তারা কেন জঙ্গলের দিকের পথে গেল? এই কথায় আমি একটু অবাক হলাম। রামদয়ালের সঙ্গে এই সময় জঙ্গলের দিকে কে যাবে? শ্যামা নাকি হনুমান? বললাম, ব্যোমকেশ দেখো, আমার মনে হয় আমরা শুধু শুধুই ব্যাপারটাকে নিয়ে ভাবছি। অত রাতের দিকে রামদয়াল কিংবা যে কেউই জঙ্গলের দিকে যেতে পারে, সেক্ষেত্রে তো আমাদের আর কিছু বলবার নেই। তাছাড়া ওরা ওখানেই থাকে সবসময়। আমার কিন্তু ব্যাপারটা অন্য কিছু মনে হচ্ছে না। আমি কোনো কিছুই ভাবতাম না ব্যাপারটা নিয়ে, যদি না জয়ন্তপুর থেকে 3 জন লোক 1 মাসের মধ্যে নিরুদ্দেশ হয়ে যেত। আর সবচেয়ে বড় কথা, আজ সন্ধ্যের দিকে আমরা যাকে দেখেছিলাম সেই লোকটার পেছনেও কিন্তু 2টো লোক ছিল। কেন ছিল তা জানি না, তবে তুমি কি কিছু সন্দেহ করছো? ব্যোমকেশ একটা হাত দিয়ে অন্য হাতের তালুর ওপর একটা ধাক্কা দিয়ে বলল, ঠিক বলেছ অজিত। আমার মনে হয় আমরা শুধু শুধুই ভাবছি। আসলে এখানে আমাদের করার মতো তেমন কিছু নেই, তাই হয়তো এসব চিন্তা মাথায় আসছে। কাল একবার সকালের দিকে এই পাহাড়টার কাছ থেকে ঘুরে আসব। সঙ্গে যে কোনো একজনকে এখান থেকে নিয়ে যাওয়াটা দরকার, বুঝলে? ঠিক আছে, ঘুমিয়ে পড়ো। শুভরাত্রি। আমি দরজা বন্ধ করে দিলাম। শুয়ে পড়তে যাব, মনে হলো ব্যোমকেশের পায়ের শব্দটা আমার ঘরের কাছ থেকে সেটা ব্যালকনির দিকে এগিয়ে যাচ্ছে। ব্যোমকেশের ঘর আমার পাশেই, তাই তার ঘরে যাওয়ার জন্য এতটা হাঁটার তো দরকার নয়। প্রায় আধ ঘন্টা পরে ব্যোমকেশের ঘরের দরজার খোলা ও বন্ধ হওয়ার শব্দ শুনতে পেলাম। কিছুই বুঝতে পারলাম না। ব্যোমকেশ কি জয়ন্তপুর থেকে নিখোঁজ হওয়া সেই লোকগুলোর সঙ্গে এই পাহাড়পুরের জঙ্গলের কোনো সম্পর্ক খুঁজে বার করেছে? কিন্তু সত্যি যে 3 জন লোক ছিল, ওরা কারা? এখানকার লোক হলে কেনই বা জঙ্গলের মধ্যে ছুটছিল ওরা? এসব ভাবতে ভাবতেই কখন যেন ঘুমিয়ে পড়েছি।
পরদিন সকালে রোদের আলো গায়ে এসে পড়তেই ঘুমটা ভাঙল। জানালা খোলাই ছিল। উঠে বাইরে এসে দেখি ব্যালকনির কাছে চেয়ার টেবিলের ওপর ব্যোমকেশ, বৌঠান আর নিহারঞ্জনবাবু চা খাচ্ছেন। আমায় দেখে হনুমান সরে গেল। আমি হাত মুখ ধুয়ে এসে ওদের সঙ্গে যোগ দিলাম। নিহারঞ্জনবাবু বললেন, অজিতবাবু, আপনি যে একজন লেখক সে কথা তো আমি জানতামই না। ব্যোমকেশবাবু না বললে জানাই হতো না। আসলে আমি তো এখানে থাকি না, তাই চট করে কোনো কিছু জানতে পারি না। বুঝতে পারলাম যে ব্যোমকেশ আমার হাড়ি হাঁটে ভেঙে দিয়েছে। একটু লজ্জা লজ্জা মুখ করে বললাম, এমন কিছু নয়, ওই আর কি। কথাটা বলতে গিয়ে দেখলাম ব্যোমকেশ আমার পাশে বসে একটা হাত টেবিলের নিচ থেকে আমার দিকে বাড়িয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে খটকা লাগলো। কিছু একটা ব্যাপার তো রয়েছে। আমি চুপ করতেই ব্যোমকেশ বলল, সত্যি বলতে অজিতের জন্যই আমাদের এখানে আসা হচ্ছে। তারই এক পরিচিত লেখক এই জায়গাটার কথা আমাদেরকে বলেছেন। হনুমান তো তাকে চেনে। হ্যাঁ, ভদ্রলোক মাসখানেক আগেই এসেছিলেন। রমানাথ নাম মনে পড়ছে। তিনি একজন রাইটার ছিলেন। তা বাবুরা, আপনারা চায় খান তো? আমি ওই দিকটা দেখি। দুপুরের খাবারও তো জোগাড় করতে হবে, বাজারের দিকেও যেতে হবে। হাম এই যাতে। ব্যোমকেশ উঠে দাঁড়ালো, বলল, হনুমান প্রসাদ, আমিও তোমার সঙ্গে একটু বাজারের দিকে যাব, আমার একটা কাজ আছে। ব্যোমকেশের হঠাৎ করে এমন মত পরিবর্তনে আমি আর বৌঠান একটু অবাক হলাম। দুজনেই দুজনের মুখ চাওয়াচাই করলাম, কিন্তু ব্যোমকেশকে এখন কিছু বলাটা ঠিক নয়। তাই ব্যোমকেশ চা শেষ করে উঠে গেল। যাওয়ার আগেই চোখের ইশারায় আমাকে সামনের দিকটা সামলাতে বলে গেল। আমি বুঝতে পারলাম না যে হঠাৎ করে এমন কি তার কাজ পড়ল, কিন্তু বৌঠান যেন কিছু জানে। তাই একটু পরে বৌঠান আর আমি হাঁটতে হাঁটতে পাহাড়ের দিকটায় গেলাম। নিহারঞ্জনবাবু কি একটা কাজ ছিল বলে তিনি কটেজেই রইলেন। আমাদের সঙ্গে দারুণ রামদয়াল এসেছিল। সে এদিক ওদিক দেখতে লাগলো। সামনের পাহাড়ের দিকে দেখিয়ে বলল, হ্যাঁ, এখান থেকে আগে ওই পাহাড়ে যাওয়ার জন্য অনেকটা রাস্তা ছিল। এখন এদিকে চট করে কেউ যায় না গো। হ্যাঁ, তাই দেখুন না, মাটিতে বড় বড় গাছ জন্মে গেছে, লতা পাতাও হয়ে গেছে। এখান থেকে মাঝে মাঝে ওই কটেজে ঘুরতে যারা আসে তারাই যায়, এই আপনাদের মতো। আচ্ছা রামদয়াল, রাতের বেলা জঙ্গলের দিকে তো কেউ ঢোকে না, কিন্তু দিনের বেলাতেও কি কেউ ঢোকে না? মানে ওই জঙ্গল কিংবা তার আশেপাশে? কেন কেন বাবু, আপনি কি কিছু দেখেছেন নাকি? রাতের বেলা অন্ধকার নামলে ওই জঙ্গলের মধ্যে অনেক কিছু দেখা যায় গো। এই জঙ্গলের আশেপাশে তো অনেকে মরেছে আগে। হ্যাঁ, ওই তাদের সব ওই প্রেত আশেপাশে ঘুরে রে বাবা। হ্যাঁ, প্রেত। তার মানে এখানে ভূত রয়েছে? আমি তো ভেবেছিলাম শুধু এই কটেজে তোমরা 3 জন মানুষই থাকো। রামদয়াল হেসে ওঠে। ওর মাথার চুল কালো, তার চেহারা বড়, গায়ের রং একটু কালো, মুখে লম্বা দাড়ি গোফের জঙ্গল, মাথার চুলটাও লম্বা, হাতে একটা মোটা লাঠি, হাতে গলায় কতকগুলো মালার মতো কি যেন একটা রয়েছে। আমি তো এখানে আছি ওই 3 বছর প্রায় হয়ে গেল। রাতের বেলা জঙ্গলের মধ্যে মাঝে মাঝে না অনেক কিছু দেখা যায় গো দিদিমণি। হ্যাঁ, অনেক কিছু। কি দেখা যায়? রামদয়াল একবার এদিক ওদিক তাকালো। আমরা হাঁটতে হাঁটতে পাহাড়ের দিকের অনেকটা কাছাকাছি এগিয়ে এসেছি। দিনের বেলাতেও রামদয়ালের চোখে মুখে একটা ভয় ফুটে উঠেছে। সে বলল, ওই রাতের বেলা তো আমি বারান্দার কাছে বসে পাহারা দিই। মাঝে মাঝে না বড্ড ভয় করে। ওই বাবা, ওই জঙ্গলের দিক থেকে কি সব শব্দ সব ভেসে আসে গো। হ্যাঁ, শিয়ালের ডাক ছাড়াও আরো অনেক কিছু। একবার তো দেখেছিলাম ওই ছায়া মতো কারা যেন জঙ্গলের ভেতরে দৌড়ে বেড়াচ্ছে। ওরে বাবা গো, ভালো করে দেখেছিলাম একবার। হ্যাঁ, বেশি দিন না দিদিমণি, বেশি দিন না, ওই সপ্তাহখানেক আগের কথা হবে। হ্যাঁ। এবার আমার একটু কৌতূহল হলো। বললাম, জঙ্গলের ভেতরে এ সমস্ত দেখেছ কিন্তু কাউকে কিছু বলনি? কাকে বলবো বাবু? হ্যাঁ, এখানে হনুমান প্রসাদ, শ্যামা সকলেই তো এ সমস্ত জানে। এই জঙ্গল জায়গাটা খুব একটা ভালো নয় গো। পাহাড়ের কাছে জঙ্গলের মধ্যে নাকি আগে ওই আদিবাসী লোকেরা থাকতো।
তারা এখান থেকে চলে গেছে। কিন্তু খারাপ কিছু এখানে এখনো আছে। হ্যাঁ, ওই যে লোকটা এসেছে না, ওই যে কি যেন নাম, ওই বাবু তো প্রায় মাসখানেক হয়ে গেল এখানে রয়েছে। সেও তো ভয়ে রাতের বেলা জঙ্গলের দিকে যায় না কো। আমার চট করে মনে পড়ে গেল, ব্যোমকেশ বলেছিল কাল রাতের দিকে রামদয়ালকে জঙ্গলের দিকে যেতে দেখেছে কার সঙ্গে যেন। কিন্তু এখন রামদয়াল এমন কথা বলছে। বৌঠান এসব কিছুই জানে না। বৌঠান রামদয়ালের সঙ্গে কথা বলতে বলতে পাহাড়ের সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আমি পেছনে। এদিকটায় বড় গাছের জঙ্গল সামান্য ফাঁকা হয়ে এসেছে। এইবার চোখ পড়ল পাহাড়ের ঢাল বেয়ে ওই দিকটায় বেশ বড় ঘন জঙ্গল রয়েছে খানিকটা। মনে মনে একটু কৌতূহলী হয়ে পড়লাম। ব্যোমকেশ যদি ভুল কিছু দেখে থাকে তাহলে তার ব্যাপারটা আলাদা, কিন্তু ব্যোমকেশ যদি সত্যি রামদয়ালকে দেখে থাকে তাহলে রামদয়াল মিথ্যে কথা বলছে কেন? ব্যাপারটা কি? নীহারঞ্জন বাবু বললেন উনি সপ্তাহখানেক এখানে এসেছেন, অথচ রামদয়াল বলছে সে মাসখানেক ধরেই এখানে আছে। ব্যোমকেশ কি তাহলে সেটা আন্দাজ করেই কি? বৌঠান ডাকছিল, আমি তাড়াতাড়ি এগিয়ে গেলাম। পাহাড়ের অনেকটা কাছে চলে এসেছিলাম। পাহাড়ের সৌন্দর্য দেখে মাথা থেকে বাকি সব কিছুই বেরিয়ে গেল। ব্যোমকেশ আর হনুমান প্রসাদ ফিরে এলো দুপুরের দিকে। হনুমান প্রসাদ বাজার করে বেশ কিছু জিনিসপত্র কেনাকাটা করেছে। এখান থেকে হাঁটা পথে ওরা বাজারে গিয়েছিল, তবে এতক্ষণ সময় কেন যে লাগলো সেটা বুঝতে পারলাম না। ব্যোমকেশ যখন আমার ঘরে এলো তখন দেখলাম তার মন বেশ প্রফুল্ল হয়ে রয়েছে। বললাম, কি ব্যাপার, কোথায় গিয়েছিলে? আর তো খুশি খুশি মনে হচ্ছে। যে কাজে গিয়েছিলাম সে খবরটা জোগাড় করতে পেরেছি। তোমরা পাহাড়ে গিয়েছিলে? হ্যাঁ, পাহাড়ের কাছাকাছি তো ঘুরে এলাম। পাহাড়ে ওঠা সম্ভব নয়, বড়ই খাড়াই পাহাড়। তবে চারপাশটা দেখতে খুব একটা খারাপ লাগলো না। এখানে কয়েকটা দিন বেশ ভালোভাবেই কেটে যাবে বলে মনে হচ্ছে। কিন্তু একটা কথা বলবো, রামদয়ালও জানালো যে রাতের বেলা জঙ্গলের দিকে নাকি কেউ বিশেষ যায় না। তাছাড়া ওই জঙ্গলের দিকে রাতের বেলা নাকি না যাওয়াটাই ভালো। ওদিকে নাকি রাতের বেলায় কালো কালো ছায়া দেখা যায়, অনেকটা বলতে পারো ওই ভূতের ভয়। আর রামদয়ালের মুখে জানা গেল যে নীহারঞ্জনবাবু প্রায় মাসখানেক ধরে রয়েছে। আচ্ছা। আচ্ছা মানে কি? তোমার কি অবাক লাগছে না? তুমি তো বলেছিলে যে নীহারঞ্জনবাবু এখানে প্রায় সপ্তাহখানেক ধরে আছেন। আরও কিছু ব্যাপার আছে অজিত, তবে এখানে ঘুরতে এসেছি, এসব ব্যাপারে আমাদের মাথা ঘামানো দরকার নেই। এখানে রান্নার লোক খুব বেশি দিন টেকে না। শ্যামা আছে এখানে মাত্র 3 মাস। এর আগে যে ছিল সে কোনো একটা অজানা কারণে চাকরিতে ইস্তফা দিয়ে এখান থেকে চলে গেছে। আশ্চর্য, শ্যামা নামের ওই লোকটা কিন্তু দেখেছো চট করে কোনো কথা বলে না, তাকে দেখাও যায় না। হনুমান প্রসাদ তাকে কারোর সঙ্গে খুব একটা কথা বলতে দেয় না। যখন সে আমাদের কাছাকাছি আসে তখন সব সময় হনুমান প্রসাদ তার সঙ্গেই থাকে। আচ্ছা অজিত, কাল সকালে আমরা একবার পাহাড়ের দিকে যাব, তুমি, আমি আর সত্য, যদি সম্ভব হয়। ব্যোমকেশ আরও কিছু বলতো, তার আগেই দরজার দিকে তাকালো। দরজা ভেজিয়ে রাখা ছিল আর সামান্য ফাঁক করা ছিল। ব্যোমকেশ তাকাতেই মনে হলো একটা পায়ের শব্দ দরজার সামনের দিকে ওই দিকে চলে গেল। ব্যোমকেশ তাড়াতাড়ি বেরিয়ে এলো, আমিও তার সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলাম। দেখি বৌঠানের ঘরের দরজাটা খোলা। সে বিছানার উপর এক মনে বসে শাড়ি ভাঁজ করে রাখছে। আমাদেরকে দেখে অবাক হয়ে তাকিয়ে বলল, কি হলো? একটু আগে দরজার সামনে দিয়ে কাউকে যেতে দেখলে? দরজার সামনে? না তো, কারণ আমি তো এদিকে বসে শাড়ি ভাঁজ করছিলাম। কিন্তু কি হয়েছে? এমন সময় বারান্দার ওপরে কারোর যেন হেঁটে আসার শব্দ শোনা গেল। এখানে একটা কথা বলে রাখা দরকার, গোটা কটেজটাই কাঠের তৈরি, তাই কাঠের ওপর দিয়ে হেঁটে গেলে পায়ের শব্দ মাঝে মধ্যেই শোনা যায়। কিন্তু এবারে পায়ের শব্দটা যেন চাপা, সে যেন খালি পায়ে হেঁটে এসেছে। আর তারপরেই শোনা গেল হনুমান প্রসাদের গলা। আজি ও শ্যামা, শ্যামা কোথায় গেলি রে? আরে দুপুরের খাবারের সময় হয়ে গেল তো, খাবারের ব্যবস্থা করতে হবে, জলদি আরে ভাই। হনুমান প্রসাদ আমাদের ঘরের কাছাকাছি যখন এলো তখন আমি আর ব্যোমকেশ দাঁড়িয়ে রয়েছি। বলল, ওহ, আপনারা এখানে? আরে শ্যামাকে দেখছেন, কোথাও দেখতে পাচ্ছি না, কোথায় গেল বলুন তো? হনুমানের কথা শুনে ব্যোমকেশ বলল, সে কি,
আমরা যখন এখানে এলাম তখন তো বারান্দার ওপাশে দাঁড়িয়েছিল বলে মনে হয়। এর মধ্যে যাবে কোথায়? আশেপাশেই কোথাও আছে নিশ্চয়ই। রামদয়াল কোথায়? আরে সেটাই তো, রামদয়ালকেও দেখতে পাচ্ছি না, শ্যামাকেও দেখতে পাচ্ছি না। ব্যাটারি যে কোথায় হাওয়া হয়ে গেল, গুল হো গেয়া কেয়া মালুম। হনুমান প্রসাদ ওদের খুঁজতে বাইরের দিকে চলে গেল। আমি ঘরের দিকে চলে এলাম। ব্যোমকেশ ঘরে ঢুকে পড়েছে। এমনভাবেই আরও 2 দিন কেটে গেল। অদ্ভুত কিছু ব্যাপার ঘটল, তবে তেমন করে বলবার মতো আর কিছুই নেই। ব্যোমকেশ হনুমান প্রসাদ, রামদয়াল এবং শ্যামার সঙ্গে মাঝে মধ্যে কথা বলে এখানে ওখানে চলে যায়, হুটহাট বেরিয়ে পড়ে। কিন্তু এর পরে যে ঘটনাটা ঘটল তার জন্য আমরা মোটেই প্রস্তুত ছিলাম না। সেদিন রাত্রেবেলা শ্যামার হাতে রান্না করা ডিমের কারি, গরম ভাত আর এক ধরনের আলুর তরকারি খেলাম। শ্যামার হাতের রান্না খুব ভালো। খেতে খেতে বৌঠান প্রশংসা করে বলল, শ্যামার হাতের রান্না কিন্তু সত্যিই খুব সুন্দর। তোমরা কি বলো? আমাদের কলকাতায় থাকলে শ্যামার হাতের রান্না আরও বেশি নাম হতো। শ্যামা কিছু বলল না, সামান্য হাসল। তার বয়সটা কম, ছোকরা চেহারা, তবে দেখে বোঝা যায় যে একদম গ্রাম্য। সামান্য ঝুঁকে দাঁড়িয়ে থাকে, গায়ের রং কালো, হাসলে সবকটা দাঁত দেখা যায়। একটু পরেও চলে গেল। রাতে খাওয়া দাওয়ার পর ব্যোমকেশ আর বৌঠান আগেই চলে এসেছিল। আমি ব্যালকনির কাছে অনেকক্ষণ চেয়ার নিয়ে বসেছিলাম। এমন সময় নিহার রঞ্জনবাবু সেখানে এলেন। বললেন, আপনাদের সঙ্গে তো ভালোভাবে দেখা সাক্ষাৎ হয় না। আসলে আমিও নিজের কাজে ব্যস্ত, আর আপনারাও ব্যস্ত হয়ে পড়েছেন। আমার সময় হয় এই সন্ধ্যার পর, তখন একটু এখানে এসে বসি। আচ্ছা, আপনার কিসের ব্যবসা? ব্যবসা বলতে 2-3টে রয়েছে, তবে বর্তমানে লোহা লক্করের ব্যবসাটাই বেশি চলে। দিল্লিতে বলে ভাববেন না যে সেখানে সব সময় আমি থাকি। ব্যবসার জন্য আমায় নানা জায়গায় যেতে হয়। এখানে এসেও তো কয়েকদিন রইলাম, তবে আর বেশি দিন থাকতে পারবো বলে তো মনে হয় না। বলছি, আপনারা ফিরবেন কবে? সপ্তাহখানেকের জন্যই আমরা এসেছিলাম। আজ তো প্রায় 4 দিন হয়ে গেল, আর 2 দিন। রাতের বেলা আপনারা বাইরে যাচ্ছেন না তো? আপনার বন্ধু ব্যোমকেশবাবু রাতের বেলা মাঝে মাঝে বাইরে ঘোরাঘুরি করে, তাকে একটু সাবধান থাকতে বলবেন। সঙ্গে যেন আলু নিয়ে বেরোয় এবং বেশি দূর না যায়। জায়গাটা ভালো নয়, নতুন জায়গা। আমি চমকে উঠলাম। ব্যোমকেশ বাইরে ঘোরাঘুরি করে, সেটা নিহার রঞ্জনবাবু জানলেন কি করে? তারপরেই মনে হলো যে উনি বারান্দায় দাঁড়িয়ে থাকেন বলেও জানিয়েছেন। বললাম, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বার অভ্যাস আমাদের নেই। এখানে তো অন্ধকার নামার সঙ্গে সঙ্গেই সব কিছু হয়ে যায়, তাই ঘুম না এলে ব্যোমকেশের মাঝে মধ্যে বাইরে যায়। সত্যি কথাই বলেছেন, আমারও তো ব্যাপারটা একই। এই যে দেখছেন না, এখনও চুপ করে বসে আছি। আজ বোধ হয় আপনার বন্ধু ঘুমিয়েই পড়েছে। নিহার রঞ্জন বাবুর সঙ্গে আরও কিছুক্ষণ কথাবার্তার পর আমি ঘরে চলে গেলাম। বিছানায় শুয়ে কিন্তু ঘুম তাড়াতাড়ি এসে গেল। পাহাড়পুরের এই কটেজের আশেপাশে যা হচ্ছে সেসব নিয়ে আমার মাথা ঘামিয়ে কী লাভ আছে? ঘুরতে এসেছি, কয়েকটা দিন ঘুরে যেতে পারলেই হলো। রাতে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ করে একটা চিৎকারে ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভাঙার সঙ্গে সঙ্গে প্রথমে কিছুই বুঝতে পারলাম না। বাইরে পায়ের শব্দ, আর তার সঙ্গে বৌঠানের গলায় কে যেন চিৎকার আর কান্নার শব্দ ভেসে আসছিল। তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে এলাম। দরজা খুলে বাইরে বেরোতে দেখি সামনে প্যাসেজের কাছে বৌঠান তার মুখে হাত ঢেকে মেঝের ওপর বসে রয়েছে। এখানে ইলেকট্রিসিটির ব্যবস্থা নেই, লণ্ঠন আর তা না হলে বড় বড় মোমবাতির আলো। সেটা নিয়ে বাইরে বেরিয়েছিলাম। দেখতে পেলাম আমি বেরোবার সঙ্গে সঙ্গে হনুমান প্রসাদ ছুটে এলো। সে বোধহয় ঘুমিয়েছিল। তারপরে শ্যাম এলো। নিহার রঞ্জনবাবুকেও কোথাও দেখা গেল না, এমনকি ব্যোমকেশকেও না। আমি তাড়াতাড়ি গিয়ে বললাম, কি হলো বৌঠান? বৌঠান আঙুল তুলে সামনে বারান্দার বাইরে কিছু একটা দেখাবার চেষ্টা করে বলতে লাগলো, ওইখানে ওই বারান্দার কাছে সিঁড়ির ওপর একটা মৃতদেহ পড়ে আছে। বৌঠানের কথায় তাড়াতাড়ি হনুমান প্রসাদ এগিয়ে গেল সামনের দিকে। তাদের কাছেও লণ্ঠন রয়েছে। দেখে এসে হনুমান প্রসাদ বলল, কাহা পে দিদিমানি? বারান্দার কাছে তো কোথাও কিছু নেই। কিছু না বলে বৌঠান এমনকি ভয় পেয়ে চিৎকার করল। আমি লণ্ঠনটা নিয়ে এগিয়ে গেলাম বারান্দার কাছে। কোথাও কিচ্ছু নেই। কয়েকটা চেয়ার পাশে যেমনভাবে দাঁড় করানো ছিল ঠিক তেমনভাবেই দাঁড় করানো রয়েছে।
সামনের দিকে এগিয়ে গিয়ে সিঁড়ির কাছাকাছি একটা জায়গায় ভালো করে তাকিয়ে দেখলাম, না, কোথাও কিছু নেই। ওখান থেকে চলে আসতে যাব এমন সময় নজর পড়ল যে সিঁড়ির ওপরে একটা জায়গায় কাঠের উপর খানিকটা রক্তের ছোপ, যেন ওখানে একটু আগে রক্ত পড়েছে। রক্তটা এখনও টাটকা। সবথেকে বড় ব্যাপার হলো রক্তের দাগটা নিচ থেকে এগিয়ে যাচ্ছে সামনে। আমি লণ্ঠনটা তুলে এদিক ওদিক তাকালাম, আর ঠিক তখনই আমার চোখ পড়ল ডান দিকে, যেখানে বড় বড় গাছের সারিগুলো শুরু হয়েছে। সেখান থেকে অন্ধকারের মধ্যে একটা ছায়া যেন ওপাশে মিলিয়ে যাচ্ছে। চলে আসতে যাব এমন সময় কাঁধের উপর একটা হাত পড়ল। আমি চমকে উঠতেই পেছন থেকে শুনতে পেলাম ব্যোমকেশের গলা। অজিত, অজিত, ভয় নেই, আমি আমি আমার পাশ দিয়ে ব্যোমকেশ ভেতরে এসে ঢুকল। ততক্ষণে বৌঠানকে ব্যোমকেশ তুলে ধরেছে, আর হনুমান প্রসাদকে কি যেন বলছে, কিন্তু রামদয়াল কোথাও নেই। কথাটা মনে হতেই গলা তুলে ডাকলাম, রামদয়াল, রামদয়াল। হ্যাঁ, তাই তো। রামদয়াল কোথায় গেল? এখানেই তো থাকার কথা। রামদয়াল তো রাতের বেলা এইখানেই চেয়ার নিয়ে বসে থাকে, কিন্তু এখন যে কোথায় গেল। নিহাররঞ্জন বাবু এখন ঘুমোচ্ছেন নাকি? এত চিৎকার চেঁচামেচির মধ্যে তার ঘুম ভাঙল না যে? আমি গিয়ে দেখে আসছি, বোধহয় ঘুমিয়ে পড়েছে। তাছাড়া ওই বাবুর ঘর তো শেষের দিকে, তাই মনে হয় গভীর ঘুমে রয়েছে, কিছু শুনতে পাইনি। আমি আর ব্যোমকেশ মিলে ততক্ষণ বৌঠানকে ধরে নিয়ে এসেছি। একটু পরে হনুমান প্রসাদের সঙ্গে নিহাররঞ্জন বাবু এলেন। তার ঘুম জড়ানো চোখ। তিনি হন্তদন্ত করে এসে বললেন, আর বলবেন না। আর ঘুমটা কি বলবো, আমার অনেকটা এরকমই। একবার ঘুমিয়ে পড়লে আর কোনো কিছুই বুঝতে পারি না। কিন্তু কি হয়েছে ব্যোমকেশবাবু? মানে শুনলাম আপনার স্ত্রীর কোনো কিছু একটা দেখে কিছু চিৎকার করে উঠেছে দেখে। একটা মৃতদেহ সিঁড়ির ওপরে একটা মৃতদেহ পড়ে থাকতে দেখেছে সত্য, কিন্তু এখানে মৃতদেহ আসবে কোত্থেকে? আমার মনে হচ্ছে কিছু একটা ভুল দেখেছে। আমি ভুল কিছু দেখিনি। তোমরা আমার কথা বিশ্বাস করছো না কেন? আমি ঠিক দেখেছি। আচ্ছা আচ্ছা, এখন তুমি শান্ত হয়ে বসো। এখানে অনেক কিছুই ওরকম মনে হয়। আমার একবার মনে হয়েছে যেন কটেজের আশেপাশে তারা ঘুরে বেড়াচ্ছে। ঘুম ভাঙতেই দরজা দিয়ে প্যাসেজের কাছে, বারান্দার কাছে এসে মনে হয়েছে কারা যেন সেখান থেকে চলে গিয়েছে। তাই না নিহাররঞ্জন বাবু? আপনি তো মাসখানেক মতো রয়েছেন এখানে, আপনার মনে হয়নি? কথাটা ভুল বলেনি ব্যোমকেশবাবু। এখানে এমনটা মনে হওয়া স্বাভাবিক। রাতের বেলা শিয়াল টিয়াল নেমে আসে জঙ্গল থেকে। তাছাড়া পাহাড়ি এলাকায় কত রকম কিছু বিপদ থাকে। কিন্তু রামদয়াল কোথায় গেল? আমি তো অবাক। রাতের দিকে রামদয়ালকে বারান্দার কাছে চেয়ারে বসে থাকতে দেখেছি, কিন্তু এখন সে গেল কোথায়? হনুমান প্রসাদ ইতস্তত করে তাকে খুঁজতে লাগলো হ্যারিকেন নিয়ে, কিন্তু আশেপাশে কোথাও খুঁজে পাওয়া গেল না। হনুমান বলল, রামদয়ালের আফিমকার নেশা হ্যাঁ। আজ দুপুরের দিকে তো একবার বাজারে গিয়েছিল, মনে হয় ও সালা তবেই আফিম নিয়ে এসেছে, তাই খেয়েই কোথাও একটা পড়ে আছে হয়তো। রামদয়াল নিজেই তো ভূতের ভয় পায়। আফিম খাওয়ার পর বোধহয় ভূতে আর ভয় থাকে না। ঠিক আছে, তোমরা এখন যাও। এত রাত্রে আপনাদের ঘুম ভাঙানোর জন্য সত্যিই দুঃখিত নিহাররঞ্জন বাবু। আরে না না, আমি কিছু মনে করিনি। আপনাদের কোনো সমস্যা হলে সে তো আমি আমি আছি তো নাকি। এমন একটা ব্যাপার যে হয়ে যাবে আমি বুঝতে পারিনি। আমার কিন্তু মনে হয় আপনার স্ত্রী ভুলই দেখেছেন। যাই হোক, কোনো দরকার হলে অবশ্যই ডাকবেন কিন্তু। এই হনুমান প্রসাদ, চলো, রামদয়াল আবার কোথায় গেল দেখে আসি। ওফ বাবা রে, কোথায় যে যায়। ওরা চলে যেতেই বৌঠান কিছু একটা বলতে যাচ্ছিল। ব্যোমকেশ মুখে আঙুল দিয়ে তাকে চুপ করে থাকতে বলল। তারপর দরজাটা বন্ধ করে দিয়ে হ্যারিকেনের আলোটা একটু বাড়িয়ে দিয়ে বলল, আমি জানি তুমি যা দেখেছ তা ভুল দেখনি, পুরোটাই সত্যি দেখেছ, কারণ মৃতদেহটা আমি নিজেও দেখেছি। আরে এসব তুমি কি বলছো ব্যোমকেশ? হ্যাঁ, মনে পড়েছে। সিঁড়ির কাছে রক্তের একটা ছোপ আমি নিজেও দেখেছিলাম, কিন্তু মৃতদেহ যদি থাকে তাহলে সেটা গেল কোথায়? মৃতদেহটা সরিয়ে ফেলেছে অজিত। এখানে এমন একটা কিছু ব্যাপার চলছে যেটা আমরা এখনো পর্যন্ত ধারণা করতে পারছি না। ছোট ছোট কয়েকটা ব্যাপার আমি লক্ষ্য করেছি। তুমি বলছিলে এখানে তেমন কিছু হচ্ছে না, ঘুরতে এসেছি, তাই এসব নিয়ে মাথা না ঘামিয়ে ঘোরাটাকেই উপভোগ করা দরকার, সেটাই চেষ্টা করছিলাম। কিন্তু রাতের বেলা পাহাড়পুরের আশেপাশে যা ঘটে তা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া সম্ভব নয়। কিন্তু এই মৃতদেহটা কার? ব্যোমকেশ অদ্ভুতভাবে হাসল। তারপর বলল,
আমরা এখনো সবাইকে দেখতে পাচ্ছি, শুধুমাত্র একজন এখানে নেই। সেটা কে? রামদয়াল নেই? তার মানে ওটাই কি রামদয়ালের মৃতদেহ ছিল? ব্যোমকেশ মাথা নাড়ালো। আমি এবার একরকম অধৈর্য হয়ে প্রশ্ন করলাম, আরে কি বলতে চাইছো তুমি? এমনিতেই বৌঠানের এমন অবস্থা, আমার মাথাও ভালোভাবে কাজ করছে না। এর মধ্যে তুমি যদি এমন হেয়ালি করো তাহলে কি করে চলবে বলো? ধীরে অজিত, ধীরে। এত সহজে সবকিছু জানাটা সম্ভব নয়। আমি খানিকটা আন্দাজ করতে পেরেছি। ওই বড় বড় গাছের সারি পেরিয়ে ওই পাশে যে জঙ্গলটা রয়েছে, সেই জঙ্গলের ভেতরে রাতের বেলা আলো ছায়া দেখা যায়, শেয়ালের ডাকও শোনা যায়। কিন্তু এই সব কিছু ছাড়াও জঙ্গলের মধ্যে আর একটা কিছু আছে। তোমার মনে আছে এখানে আসার সময় ট্রেনে খবরের কাগজে আমরা কি দেখেছিলাম? বিদ্যুতের চমকের মতো আমার একটা কথা মনে পড়ে গেল। বললাম, হ্যাঁ, জয়ন্তপুর থেকে 3 জন মানুষ নিরুদ্দেশ হয়েছে। সেদিন যখন আমি হনুমান প্রসাদের সঙ্গে বাজারে গিয়েছিলাম, তখন সেখানকার লোকেদের সঙ্গে কথাবার্তা বলে জানতে পেরেছিলাম যে একদিন আগে, অর্থাৎ যেদিন সন্ধ্যের দিকে জঙ্গলের মধ্যে আমরা 3 জনকে ছুটতে দেখেছিলাম, সেই দিন জয়ন্তপুরের এলাকা থেকে আরও একজন নিরুদ্দেশ হয়েছে। তবে এবার একজন নিরুদ্দেশ হয়েছে। সে কোনো স্থানীয় মানুষ নয়, বাইরের লোক। পাহাড়পুর আর জয়ন্তপুরের এলাকাটা ঘুরতে এসেছিল। সে নিরুদ্দেশ হওয়ার পর জয়ন্তপুরের পুলিশ উঠে পড়ে লেগেছে ব্যাপারটাকে নিয়ে। জয়ন্তপুরে বেশ খোঁজ খবরও চলছে। কাল একবার থানায় যাওয়াটা প্রয়োজন। বৌঠান খপ করে ব্যোমকেশের হাতটা চেপে ধরে বলল, সত্যি করে বলো তো তুমি কি ভাবছো? তোমার মুখ দেখেই আমি বুঝতে পারছি তুমি গভীর কিছু একটা চিন্তা করছো। কিন্তু আমাকে আর ঠাকুরপোকে সব কিছু লুকিয়ে কেন রাখছো? তুমি পারবে না? বলো না। তার আগে বলো তো, তুমি ঠিক কি দেখেছিলে? আমার ঘুমটা হঠাৎ করে ভেঙে গেছিল। ঘুমটা ভাঙার পরেই উঠে দেখি হ্যারিকেনে তেল কমে গেছে। তো তেলের বোতল তো পাশেই রাখা থাকে, ওটা থেকে তেল ঢেলে নিয়ে হ্যারিকেনের আলোটা আমি বাড়িয়ে দিলাম। ঘরের ভেতর রাতের দিকে কেমন গুমোট হয়ে যায়, তাই ওই দিকে জানলাটা খোলা থাকে। আলোর কাছে গিয়ে দাঁড়াতেই মনে হলো ওই পেছনের দিকটায়, মানে যেখানটা ফাঁকা পাহাড়ের দিকটা, ওই দিক দিয়ে অনেকটা দূরে কারা যেন হেঁটে ওই পাহাড়ের দিকে যাচ্ছে। আকাশে চাঁদের আলো রয়েছে বলেই মনে হলো দেখতে পেলাম। তবে রামদয়াল যা বলেছিল, তারপর ওদিকে আর বেশিক্ষণ তাকিয়ে থাকতে ইচ্ছে করলো না। তখনই মনে পড়ল তুমিও তো ঘরে নেই। দেখি দরজাটা ভেজানো। আমি তাড়াতাড়ি করে উঠে দরজাটা খুলে বাইরেও বেরোলাম। বাড়িটা তো অন্ধকার, কিন্তু হ্যারিকেনটা আনতে মনে ছিল না। প্যাসেজের কাজটা এসে বারান্দার দিকে এগোতে যাব, এমন সময় মনে হলো বাইরের দিকে একটা শব্দ হলো। কারা যেন কথা বলছে খুব চাপা স্বরে, কিন্তু তবু যেন শুনতে পেলাম। প্রত্যেকটা প্যাসেজের কাছ থেকে তো বারান্দায় বেরোনোই যায়। আমি সেই মতো প্যাসেজটা ধরে বারান্দার কাছে যখন এগোলাম, তখন আমি দেখি ওই বারান্দার কাছে সিঁড়ির ওপর কি যেন শুয়ে আছে। আমি ভাবলাম রামদয়াল হয়তো বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে, তাই ভেবেই সামনের দিকে এগোলাম। ঠিক তখনই দেখলাম চাঁদের আলোটা তার মুখের ওপর গিয়ে পড়েছে, আর মুখটা অদ্ভুতভাবে হা করা, চোখ দুটো খোলা, এমনভাবে আমার দিকে যেন তাকিয়ে আছে। আর ঠিক তখনই দেখতে পেলাম তার মাথার কাছ থেকে রক্ত পড়ছে। রক্তটা সিঁড়ির ওপরে এসে পড়ছে। এমন দৃশ্য দেখে আমি আর থাকতে পারলাম না। এখন মনে হচ্ছে ব্যাপারটা হয়তো আমি একটু বাড়াবাড়ি করে ফেলেছি, কিন্তু অন্ধকারের মধ্যে চাঁদের আলোয় এমন একটা দৃশ্য দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম, আর ভয়ে দৌড়ে এসেছিলাম, আর তখনই চিৎকার করে উঠি। 1 মিনিট, তুমি মুখটা দেখেছিলে? তার মানে সিঁড়ির কাছে যে পড়েছিল তার মুখটা তুমি দেখতে পাও, এবং সিঁড়ির ওপরে যে রক্ত পড়েছিল সেটাও তুমি দেখতে পেয়েছো। অজিত, তুমি নিজেও রক্তটা দেখতে পেয়েছিলে? কিন্তু বৌঠান, তুমি তো ওখান থেকে মৃতদেহটা দেখে ছুটে প্যাসেজের ভেতরে চলে এসেছিলে, তাহলে চিৎকারটা করলে কখন? প্যাসেজের ভেতর চলে আসার সময় আরও কিছু একটা দেখেছিলাম, এখন সেটা মনে পড়ছে। ব্যোমকেশ উত্তেজিতভাবে ঘরের মধ্যে ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতেই বলল, সত্য, মনে করার চেষ্টা করো। তুমি কিছু একটা দেখেছিলে, না হলে মৃতদেহ দেখে সেই মুহূর্তে চিৎকার না করে তুমি ভেতরে এসে চিৎকার করবে না। বৌঠান কিছুতেই যেন ব্যাপারটা মনে করতে পারল না।
বুঝতে পারলাম যে মৃতদেহ দেখে সে চমকে গিয়েছিল। তাছাড়া অন্ধকারের মধ্যেও সে কিছু দেখে থাকলেও হয়তো ভালো করে দেখতে পায়নি। এমন সময় আমাদের দরজায় ধাক্কা পড়ল, খুব জোরে নয়, আস্তে আস্তে টোকা পড়তে লাগলো। ব্যোমকেশ, আমি আর বৌঠান তিনজনেই সচেতন হয়ে সামনের দিকে তাকালাম। ব্যোমকেশ আলোটা বাড়িয়ে দিল। তার ঠিক সঙ্গে সঙ্গে দেখতে পেলাম ব্যোমকেশের হাতটা চলে গেছে তার কোমরের কাছে। ব্যোমকেশ পিস্তল নিয়ে এসেছিল। তারপর মনে হলো যে ব্যোমকেশ তো বাইরে গিয়েছিল, কিন্তু ব্যোমকেশ গিয়েছিল কোথায়? ব্যোমকেশ কোমরের কাছে হাত রেখে দরজার একদম কাছাকাছি গিয়ে দাঁড়ালো। তারপর আস্তে আস্তে বলল, কে? বাইরে থেকে এবার গলার শব্দ ভেসে এলো। আমি দাদাবাবু, দরজাটা তাড়াতাড়ি খুলুন, দরকার আছে, তাড়াতাড়ি খুলুন। ব্যোমকেশ দরজা খুলতেই শ্যামা তাড়াতাড়ি ঘরে ঢুকে পড়ল। নিজের থেকেই দরজাটা বন্ধ করে দরজার পিঠ রেখে দাঁড়ালো। তার চোখ মুখ বিস্ফারিত, মনে হলো যেন প্রচণ্ড ভয় পেয়েছে। ব্যোমকেশ কোমরের কাছ থেকে হাত সরিয়ে ফেলেছে ততক্ষণে। শ্যামা তাড়াতাড়ি আমাদের কাছে এসে বলল, দিদিমণি আমারে দেখে ভীষণ ভয় পেয়েছে। আমি তো তখন সিঁড়ির কাছে এসেছিলাম। অন্ধকারের মধ্যে দিদিমণি ওই বারান্দা থেকে মরাটা দেখে ছুটে আসার সময় আমাকে দেখে চমকে উঠেছিল। আমিও দিদিমণিকে দেখে চমকে উঠি, কিন্তু চিৎকার করিনি। ইস, এত বড় কথাটা আমি ভুলে গেলাম কি করে। মৃতদেহটা দেখে প্যাসেজ থেকে ছুটে আসার সময় ওই লম্বা বারান্দার ওপাশে অন্ধকারের দিকে কি যেন একটা নড়ে উঠেছিল। আমি ভেবেছিলাম শিয়াল কিংবা অন্য কিছু একটা হবে, তার জন্য আমি চিৎকার করে ছুটে প্যাসেজের কাছে ঢুকে গেছিলাম। কিন্তু তুমি অন্ধকারের মধ্যে ওখানে দাঁড়িয়ে কি করছিলে? তাছাড়া আলো নিয়ে বাইরে আসোনি কেন? আমায় বাঁচান দাদাবাবু, আমায় এখান থেকে বাঁচান। আমি আর এখানে থাকতে চাই না। এখানে অনেক কিছু হয় দাদাবাবু, অনেক কিছু হয়। এই জায়গা মোটেও ভালো নয় দাদাবাবু। ঠিক আছে, বুঝলাম, কিন্তু কি হয়েছে? তুমি বাইরে এসেছিলে কখন আর কেন? কটেজের পাশে বাইরে যে ছোট ঘরগুলো আছে তা তো আপনি জানেন। ওখানেই আমি থাকি। আমি ঘুমোচ্ছিলাম। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়াই তো আমার অভ্যেস। যখন ঘুম ভেঙে গেল তখন মনে হলো কারা যেন বাইরে কথা বলছে। আমি দরজাটা সামান্য ফাঁক করে সামনের দিকে তাকালাম। দেখি কয়েকটা কালো কালো ছায়া এই ঘরের ওই সামনের দিক থেকে হেঁটে যাচ্ছে। অনেক কিছু বলেছে এখানে নাকি ভূত আছে। তাই আমি আর বাইরে বেরোতে সাহস করলাম না, কিন্তু অনেকক্ষণ দেখার পর মনে হলো একবার বাইরে গিয়ে দেখি। তারপর বাইরে এসে দেখলাম ওরা সামনের দিকে চলে গেল। তারপরে দেখি প্যাসেজের কাছ থেকে দিদিমণি বাইরে বেরিয়ে আসছে। আমি ততক্ষণে বারান্দায় উঠে এসেছি। কি হয় দেখব বলে অন্ধকারে পা টিপে টিপে সামনে এগোতেই দেখি দিদিমণি দৌড়ে আসছে। আমিও ভয় পেয়ে পেছনে সরতে গেলাম। তখন দিদিমণি আমায় দেখে ভয় পেয়ে চিৎকার করে উঠল, আর আমিও ভয়ে ছুটে চলে গেলাম। তার মানে তুমি বাইরের দুজনকে দেখেছিলে, কিন্তু ওদের মুখ দেখতে পাওনি? একজনের মুখ দেখতে পেয়েছিলাম দাদাবাবু, ও আমাদের পাহারাদার রামদয়াল। কিন্তু আর একজন কে ছিল তা তো চিনতে পারিনি। এই মুহূর্তে ব্যোমকেশের মুখে একটা হাসি ফুটে উঠল। ব্যোমকেশ বলল, তুমি এখানকার চাকরি ছেড়ে অন্য জায়গায় যেতে চাও, তাই তো? তোমায় আমি সাহায্য করব, কিন্তু তার বদলে তোমাকে একটা সাহায্য আমার করতে হবে। আমি তোমাকে একটা কাজ দেব, সে কাজটা তোমায় করতে হবে। আপনি বলুন না দাদাবাবু, আমায় কি করতে হবে? আমি সব কিছু করব। শুধু আমাকে এখান থেকে বাইরে নিয়ে চলে যান। আমি এত কিছু কোনো কিছু বুঝি না দাদাবাবু। রেলগাড়িতে এখানে ওখানে যাতায়াত আমার তেমন অভ্যেস নেই। আমার বাড়িও অনেক দূরে এক গ্রামে, যেখান থেকে এখানে চাকরির জন্য একজন আমায় নিয়ে এসেছিল। মাসে মাসে সেই টাকা আমার বাড়িতে পাঠিয়ে দেয়। এই 3টে মাস অনেক কষ্ট করে মুখ বুজে আমি সহ্য করেছি। রাত হলেই এখানে অনেক কিছু হয় দাদাবাবু, আপনি আমাকে বাঁচান। ব্যোমকেশ শ্যামার সঙ্গে আলাদাভাবে অনেকক্ষণ কি যেন কথা বলল। তারপর শ্যামাকে দরজা খুলে বাইরে বের করে দিয়ে এসে সবার কাছে বসতে বসতে বললাম, তার মানে পাহাড়পুরে এসেও আমাদের অদ্ভুত কিছু ব্যাপারের মধ্যে জড়িয়ে পড়তে হলো। কোথাও গিয়ে কি শান্তি নেই ব্যোমকেশ? কেস তো আমার জন্য সব জায়গাতেই রয়েছে। মানুষের মধ্যে কিছু না কিছু অন্যায় প্রবৃত্তি তো রয়েছেই। তাছাড়া এটা হলো জঙ্গল, পাহাড় আর প্রকৃতির সব থেকে আদিম হিংস্রতার জায়গা।
এই জঙ্গল। জঙ্গল যেমন সবুজ প্রকৃতির মতো মনোমুগ্ধকর হতে পারে, তেমনি রাতের অন্ধকারে জঙ্গলের মধ্যে কি ভয়াবহতা লুকিয়ে থাকতে পারে তা তোমরা ধারণা করতে পারবে না। ব্যোমকেশ বাইরে বার হতে যাচ্ছিল, আর তখনই বৌঠান তার হাত ধরে টানল। আমার এখন সেখানে না থাকাই ভালো। আমি বেরিয়ে আসতেই দরজা বন্ধ হওয়ার শব্দ শুনতে পেলাম। নিজের ঘরে চলে এলাম বটে, কিন্তু মনের ভেতর অস্থিরতাটা লেগেই রইল। বাকি রাতটার ভালোভাবে ঘুম হলো না। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই প্রথম দেখা হলো বৌঠানের সঙ্গে। আমায় দেখতে পেয়ে বলল, সেই সকালে কোথায় একটা বেরিয়েছে, এখনও ফেরার নাম নেই। তোমায় কিছু বলে গেছে? আমি অবাক হয়ে বললাম, ব্যোমকেশ সকালে বেরিয়েছে? কিন্তু আমার সঙ্গে কাল রাত্রে যখন কথা হলো তখন তো কিছু বলেনি। আচ্ছা বৌঠান, কাল রাত্রে তুমি সত্যি সত্যি সিঁড়ির কাছে একটা মৃতদেহ দেখেছিলে তো? কালকে রাতে বৌঠানের চোখে মুখে যে ভয়টা দেখেছিলাম, এখন কিন্তু সেটা আর নেই। দিনের আলোয় যেন রাতের ভয়টা অন্ধকারের মতো মুছে দিয়ে গেছে। বৌঠান একবার ইতস্তত করে বলল, আমার তো মনে হচ্ছে আমি ঠিকই দেখেছিলাম, কিন্তু ওই অল্প সময়ের মধ্যে ওই মৃতদেহটা ওখান থেকে কারা সরিয়ে নিয়ে গেল? আর তাছাড়া রান্নার লোক তো আমাকে নিজেও বলেছে যে সে কাউকে একটা দেখেছিল। আচ্ছা ঠাকুরপো, তোমার কি মনে হচ্ছে এই পাহাড়পুরে কিছু একটা হচ্ছে? আমি একবার এদিক ওদিক তাকিয়ে দেখে নিলাম। কাউকেই বিশ্বাস করা যায় না। আস্তে আস্তে বললাম, বৌঠান, আমার কিন্তু মনে হয় এই পাহাড়পুরের কর্টেজে সকলেই একটা গোটা ব্যাপারের সঙ্গে জড়িয়ে রয়েছে। এমনকি নিহারঞ্জন বাবুকেও আমার এখন সন্দেহ হচ্ছে। কিন্তু আমাদের তো ব্যোমকেশ কিছুই বলছে না। যদিও ও যে কিছু ভাবছে সেটা তো বোঝাই যাচ্ছে। প্রত্যেক দিন রাতে ঘর থেকে বেরিয়ে যাওয়া, তারপর এখন আবার বেরিয়ে গেল। আমার কিন্তু এসব একদম ভালো লাগছে না। ব্যোমকেশ ফিরে এলে ব্যোমকেশের কাছ থেকে আজ সমস্ত কিছু জানতে হবে। না হলে এখানে আমাদের থাকার মেয়াদ তো প্রায় শেষ হলো। আর মাত্র 2 দিন এখানে থাকব। ঠিক এমন সময় কারোর পায়ের শব্দ শুনে আমি আর বৌঠান দুজনেই চুপ করে গেলাম। আমরা দাঁড়িয়েছিলাম প্যাসেজের কাছে। এখান থেকে বারান্দার দিকে আমি এগিয়ে গেলাম। দেখি নিহারঞ্জনবাবু হেঁটে যাচ্ছে। আমাকে দেখে একটু চিন্তিত গলায় বললেন, ব্যোমকেশবাবুকে দেখলাম আজ সকালে আবার বেরিয়েছিলেন কোথায়? অনেক সকালের দিকে উনি গেছিলেন, তখনও সূর্য ভালোভাবে ফোটেনি। আচ্ছা, ভদ্রলোক কি রাতের বেলাও জঙ্গলে ছিলেন নাকি? ভদ্রলোক এমনভাবে প্রশ্ন করলেন যেন উনি সব কিছুই জানেন। কাল রাতে এমনিতেই বৌঠানের ব্যাপারটায় শুতে একটু দেরি হয়ে গিয়েছিল। তারপরেও ভদ্রলোক এত সকালে উঠে এসব দেখল কখন? আমি তো বলেই ফেললাম, আপনি অত সকালে উঠে কি করছিলেন? বোধহয় নিহারঞ্জনবাবু আমার কাছ থেকে এরকম একটা প্রশ্ন আশা করেননি, তাই বললেন, দেখুন অজিতবাবু, কাল রাতের ব্যাপারটা পরে ঘুম যে ভালোভাবে হয়নি সে কথা আমরা সকলেই জানি। উনি এমনভাবে ভয় পাবেন সেটা আমি তো ভাবতে পারি না। তাছাড়া ব্যোমকেশবাবু যে একজন গোয়েন্দা সে কথা তো আপনি আমায় আগে বলেননি। আমি তো অবাক হলাম। ব্যোমকেশ নিজে যে এ কথাটা নিহারঞ্জনবাবুকে বলবে না সেটা আমি বেশ ভালো করেই জানি। বৌঠানও বলবে না। তাহলে নিহারঞ্জনবাবু এটা জানলেন কি করে? নিহারঞ্জনবাবু আবার বললেন, আরে আরে ওই তো ব্যোমকেশবাবু আসছে। কিন্তু ব্যোমকেশবাবুর সঙ্গে ওটা কে? আমি নিহারঞ্জনবাবুর কথায় বারান্দার দিকে এগিয়ে গেলাম। সত্যি ব্যোমকেশের সঙ্গে আরেকজন ওটা কে রয়েছে? ব্যোমকেশ তার সঙ্গে কথা বলতে বলতে হেঁটে এসে আমাদের দেখতে পেয়ে হেসে উঠে বলল, পাহাড়ের দিকটা সকালে এত সুন্দর লাগে অজিত। তোমায় কাল ভোরবেলা নিয়ে যাব। সূর্য ওঠার আগে আগেই যেতে হয়। নিহারঞ্জনবাবু, আপনি তো এখানে মাসখানিক আছেন। আপনি গিয়েছিলেন নাকি? না না, মাসখানেক নয়, ওই কয়েক সপ্তাহ কিংবা তার একটু বেশি হবে। তবে অত সকালে ঘুম থেকে ওঠার অভ্যেস তো আমার নেই। কিন্তু ওই লোকটি কে? বিকাশবাবু বললেন, আমি ব্যোমকেশবাবুর পরিচিত। এখানে ব্যোমকেশবাবু যে আছেন সে কথা আমি জানতাম না। ব্যোমকেশবাবুর সাথে দেখা হয়ে গেল। তাছাড়া আমরা তো কাল এখান থেকে চলে যাব। বিকাশবাবু আজকের দিনটা আমাদের সঙ্গেই থাকবেন। হনুমান প্রসাদ কোথায়? তাকে একবার বলে দেওয়াটা দরকার। যতই হোক আমরা সবাই ওর কাছেই রয়েছি। নিহারঞ্জনবাবু হেসে উঠে বললেন, সে কথা ঠিকই বলেছেন। আমরা সবাই ওই হনুমান প্রসাদ আর শ্যামার দয়াতেই এখানে রয়েছি। কিন্তু রামদয়ালের সঙ্গে তো দেখা হলো না। নিহারঞ্জনবাবু রামদয়ালকে খুঁজতে চলে গেলেন। আমি ব্যোমকেশের সাথে আসা লোকটি মানে বিকাশবাবুকে আমাদের ঘরে নিয়ে গেলাম।
ব্যোমকেশ বৌঠানের সঙ্গে কি একটা কথা বলে আমাদের ঘরে চলে এলো। দরজা বন্ধ করে ঢুকতেই ব্যোমকেশ বলল, আশা করি তোমাকে আলাদা করে বলতে হবে না যে বিকাশবাবু আমার পরিচিত নয়, আর বিকাশবাবু ঠিক কী কারণে এখানে এসেছে সেটাও আশা করি তোমায় বলতে হবে না। বলতে হবে না মানেটা কি? বিকাশবাবু যে তোমার পরিচিত নাম সেটা তো বুঝতেই পারছি, কিন্তু কোন কারণে ওনাকে এখানে আনা হয়েছে? তুমি কি কিছু সন্দেহ করছো, মানে কারোর ওপর? শুধু সন্দেহ নয় অজিতবাবু, ব্যোমকেশবাবু এই কদিন ধরে আমাদের সঙ্গে রীতিমতো যোগাযোগ রেখেছেন এবং সেই সূত্রেই গোটা ব্যাপারটা আমরা জানতে পেরেছি। তবে রাতের বেলা ছাড়া কোনো কিছুই সম্ভব নয় বলে কাল রাতে আমি জঙ্গলে ঢুকেছিলাম অতি কষ্টে ওদের চোখ এড়িয়ে, কিন্তু তারপরও সমস্যা হয়েছে। আমি আর আমার সঙ্গে একজন পুলিশ অফিসার জঙ্গলে এবং এই কটেজের আশেপাশেই ছিলাম, তখনই ব্যাপারটা ঘটে। তার মানে কাল রাতের বেলা শ্যামা আপনাদেরই দেখেছিল? ঠিক কাদের দেখেছিল সে কথা বলতে পারবো না, তবে আমাদের সামনেই কিন্তু আরবি গান ছিল, তাদের অনুসরণ করেই আমরা এখানে এসেছিলাম, আর সেই জন্যই দেহটা এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে। সেটা এই কটেজের আশেপাশেই কোথাও আছে। তুমি সবকিছু জানা সত্ত্বেও চুপচাপ করে রয়েছিলে? দাঁড়া, তোমরা মনে করছো এই কটেজে কালকে সত্যি সত্যি একটা খুন হয়েছে এবং খুনটা হওয়ার পরেও মৃতদেহটা এখানেই আছে, আর সমস্ত কিছু জানা সত্ত্বেও সকলেই চুপ, একমাত্র শ্যামা ছাড়া? তুমি সামান্য একটা ভুল করলে অজিত। শ্যামা কোনো কিছুই জানে না, এমনকি এটাও জানে না যে মৃতদেহটা এই কটেজের মধ্যেই আছে। তবে যারা জানে তারা কিন্তু এমনভাবে রয়েছে যেন কোনো কিছুই বোঝা সম্ভব নয়, আর সেই কারণেই এই গোটা ব্যাপারটাই কাঁড়া জড়িয়ে আছে, এত সহজে হাতে নাতে ধরা যাবে না। তার জন্য আমাদের রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার কাছে খবর আছে আজকে রাতে এখান থেকে কিছু একটা পাচারের চেষ্টা চলবে। আমি দুহাতে মাথা ধরে ধপ করে বিছানার ওপর বসে পড়লাম। ব্যোমকেশের দিকে তাকিয়ে বললাম, এই পাহাড়পুরের কটেজে খুন তার মানে একটা হয়েছে, কিন্তু কার খুন? এখানকার সবাই তো রয়েছে, যদিও রামদয়ালকে এখনো পর্যন্ত দেখতে পাওয়া যায়নি। তবে তুমি তো বলছো যে রামদয়ালের খুন হয়নি। পাহাড়পুরের সবাইকে আমরা চিনি না অজিত, এমনকি জয়ন্তপুরের সবাইকেও চিনি না। বিকাশবাবু যে আমাদের ভালোভাবে চেনেন সে কথাটাও নয়, তবে তিনি খানিকটা অনুমান করতে পারেন। এই মুহূর্তে বিকাশবাবুর ওপর আর এক অফিসার যে জঙ্গলের মধ্যে রয়েছে তার উপর আমাদের ভরসা করতে হবে। আপনি কিন্তু বুদ্ধিটা ভালো বের করেছিলেন বিকাশবাবু, আপনার ওই সঙ্গী এবং ওই অফিসারকে অমন গ্রাম্য লোক সাজিয়ে দিয়ে। 1.5 মাস ধরে ব্যাপারটা চলছে ব্যোমকেশবাবু, কোনো কিছুই তো করতে পারছি না। ওপর মহল থেকে ভীষণ চাপ আছে। তাই আপনি এখানে আসার দ্বিতীয় দিনই যখন আমাদের সঙ্গে যোগাযোগ করলেন তখন বুঝতে পারলাম যে কিছু একটা ব্যাপার তো হচ্ছে। আর আপনার সন্দেহ যে ঠিক তা তো কাল রাতেই বোঝা গেল। আরেকটু হলেই ওদের হাতে নাতে ধরা যেত, কিন্তু এখন তো আমরা কটেজ তল্লাশি করে দেখতে পারি। করা যেতেই পারে বিকাশবাবু, কিন্তু তাতে আমাদের একটা অসুবিধা হবে। কটেজের ভেতর থেকে মৃতদেহটা খুঁজে পাওয়া গেলে আমরা বড়জোর হনুমান প্রসাদের জন্য জেরা করতে পারি, কিন্তু কটেজের এতগুলো ঘর, তার মধ্যে কোনো ঘরে কেউ যদি রাত্রেবেলা ঢুকে মৃতদেহটা রেখে চলে যায় সেক্ষেত্রে হনুমান সিংয়ের যথেষ্ট অ্যালিবাই থাকবে। তাছাড়া আমার মনে হয় না যে মৃতদেহ কটেজে এখানে আসা মানুষদের থাকার ঘরের মধ্যে থাকবে। আমার মনে হয় আগে হাতে নাতে ওদের ধরা দরকার। একটু পরে বিকাশবাবু আর ব্যোমকেশ বেরিয়ে গেল। ততক্ষণে খবরটা বোধহয় হনুমান প্রসাদও পেয়ে গিয়েছিল। বারান্দার কাছে এসে ব্যোমকেশের সঙ্গে কথা বলছিল। একটু পরেই অবশ্য আমি, বৌঠান, বিকাশবাবু আর ব্যোমকেশ 4 জন মিলে পাহাড়ের দিকটা ঘুরতে গেলাম। আর তখনই জানতে পারলাম যে আজ সকাল থেকেই শ্যামাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রথমে রামদয়াল নিখোঁজ, আর এখন শ্যামা নিখোঁজ। আমাদের ফেরার যত দিন এগিয়ে আসছিল ততই যেন পাহাড়পুরের রহস্যটা আরও বেশি ঘনীভূত হয়ে উঠছিল। ব্যোমকেশ কি ভাবছে? বিকাশবাবুই বা এখানে কেন এসেছে? সবকিছু নিয়ে একটা তালগোল পাকিয়ে যাচ্ছিল। কালকেই তো আমাদের এখান থেকে চলে যাওয়ার কথা, অর্থাৎ আজকে রাতটা আমরা এখানে থাকব। কিন্তু নীহাররঞ্জন বাবুর সঙ্গে যত বেশি কথা বলেছি ততই যেন লোকটাকে আমার রহস্যময় বলে মনে হচ্ছে।
ব্যোমকেশ যে সত্য অনুসন্ধান করে সেটা নিহার রঞ্জনবাবু কি করে জানলেন? মৃতদেহটা দেখার পর থেকে হনুমান প্রসাদ কিন্তু আমাদের খুব কাছাকাছি কোনোবার আসেনি। আর সত্যি বলতে রামদয়ালকে তো আমি এরপরে আর কখনো দেখতেই পেলাম না। আর সেই শ্যামা, এখন সে নিরুদ্দেশ। পাহাড়ের দিকে ঘুরতে গেছি, হঠাৎ বিকাশবাবু কোথাও যেন চলে গেলেন। আমি, ব্যোমকেশ আর বৌঠান ঘুরছি। এমন সময় বৌঠান পাহাড়ের দিকে, জঙ্গলের দিকে আঙুল দেখিয়ে বলল, ওই জঙ্গলটার কাছ থেকে অনেকক্ষণ ধরে কি যেন আমাদের দিকে তাকিয়ে আছে। কে বলো তো? আমি সেদিকে তাকাতে যাব, তার আগেই ব্যোমকেশ বলল, একদম না, ওদিকে যে কেউ আছে সেটা দেখার দরকার নেই। অজিত, আমাদের আজকের দিনটা কিন্তু খুব সাবধানে থাকতে হবে। খুব সাবধানে আজকে রাত পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে। তারপর আজ রাতে যে কিছু একটা হতে চলেছে সেটা বেশ ভালো করেই বুঝতে পারছি, কিন্তু সেটা কি? এখানে আসার পর প্রায় 5-6 দিন এমনিই কেটে গেছে। আর একটা দিন তুমি অপেক্ষা করো অজিত, সব কিছুই জানতে পারবে। বিকাশবাবু ছাড়াও আমাদের আশেপাশে কিন্তু অনেক লোক আছে, কোনো চিন্তা নেই। তোমার কিংবা সত্যর কোনো বিপদ হবে না। তবে আজ রাত্রে যদি তুমি আমার সঙ্গে যেতে পারতে, কিন্তু সত্য আবার একা থাকতে খুব ভয় পায়। আমার ভয় করবে না, কিন্তু তোমরা কোথায় যাবে? দেখো, অচেনা অজানা জায়গা, তার মধ্যে জঙ্গলটা চারিদিকে শত্রু। ঠাকুরপো, তুমি একটু বুঝিয়ে বলো না ওকে। আমি হেসে উঠে বললাম, ব্যোমকেশকে বোঝাবো আমি? তাহলেই হয়েছে। বৌঠান, তুমি বললে এখন তোমার সঙ্গে থাকতে পারি, তবে রাতের বেলা। আচ্ছা ব্যোমকেশ, জঙ্গলের ভেতর কিছু একটা আছে, তাই না? ব্যোমকেশ কোনো উত্তর করল না। আমরা সামনে পাহাড়টার দিকে তাকিয়ে রইলাম। ব্যোমকেশ হঠাৎ করে অন্য একটা কথা বলল, যেন মনে হলো আমার কথাটা শুনতেই পাইনি। জঙ্গলের দিকে ততক্ষণে সেই লোকটাকে আর দেখা যাচ্ছে না। পাহাড় চূড়ার দিকে তাকিয়ে ব্যোমকেশ বলল, অজিত, পাহাড়ের চূড়ার উপরে দাঁড়িয়ে নিচের দিকে দেখলে আমাদের কত ক্ষুদ্র মনে হবে, তাই না? ব্যোমকেশ তো কখনো এমন কথা বলে না, অন্তত তার মুখে আমি এমন কথা কমই শুনেছি। কিন্তু আজ হঠাৎ ব্যোমকেশের হলোটা কি? দেখি ব্যোমকেশ সেই দিকেই তাকিয়ে রয়েছে, পাশে দাঁড়িয়ে বৌঠান। ওরা দুজনেই পাহাড়ের দিকে তাকিয়ে। ব্যোমকেশের হাতে বৌঠানের হাতটা ধরা। এবার আমি গলা কাকারি দিয়ে বললাম, পাহাড়ের ওপর থেকে নিচের দিকে আমাদের ক্ষুদ্র বলে মনে হয় কিনা জানি না, তবে ওপরের দিকে তাকিয়ে থাকতে কিন্তু খুব একটা খারাপ বলে মনে হয় না। বৌঠান একটু লজ্জা পেয়ে পাশে সরে গেল। ব্যোমকেশ বলল, রামদয়াল কোথায় আছে সেটা একবার খুঁজে দেখা দরকার। তাছাড়া একবার ওর সাথে কথা বলতে হবে। কাল রাতে তাকে একবারও দেখতে পেলাম না। ও তো আফিম খেয়ে জঙ্গলের মধ্যে কোথাও একটা পড়েছিল বলল। এই হনুমান প্রসাদ আর নিহাররঞ্জনবাবু শুনলে না? এইটাই তো খটকা লাগছে, যে নিজে এসে আমাদেরকে বলল যে জঙ্গলের মধ্যে রাতের বেলা যাওয়াটা ভালো নয়। সে নিজে আফিম খেয়ে জঙ্গলের মধ্যে যাবে? তাছাড়া আরও কয়েকটা ব্যাপার আছে, চলো। ব্যোমকেশ যেন তাড়াহুড়ো করতে লাগলো। পরে বুঝতে পেরেছিলাম যে আসলে ওই জঙ্গলের পাহাড়ের দিকে না, সে কথা থাক। আমরা কটেজে ফিরে এলাম। হনুমান প্রসাদ দুপুরের খাবার ব্যবস্থা করেছিল। সে হেসে বলল, বাবু, আপনারা চলে যাওয়ার পর আপনাদের খোঁজার জন্য একটা লোক এসেছিল। ও কি যেন নাম বললো, তারপর ও জঙ্গল কি তরফ চলা গিয়া। আপনারা তো কাল এখান থেকে চলে যাচ্ছেন, তাই না? হ্যাঁ হনুমান প্রসাদ, আসলে জায়গাটা খুবই ভালো। ইচ্ছা হচ্ছিল, কিন্তু কি আর করব বলো, আমাদের তো আর ভাগ্যে নেই। কালকেই বেরিয়ে পড়তে হবে। তাছাড়া এখানকার থাকার ব্যবস্থা তো 7 দিনের জন্যই হয়েছিল, তাই কালকে তো যেতেই হবে। আপনারা এসেছেন, ঘুরে বেড়ালেন, খুব ভালো লাগলো। আপনাদের তো তেমনভাবে দেখাশোনা করতে পারলাম না। এই শ্যামাটা যে কোথায় গেল কে জানে। आज आज लगता है कि हमको ही आपके लिए खाना बनाना पड़ेगा। আপনারা বসুন, আমি দেখি ওদিকটা চাই। আচ্ছা হনুমান প্রসাদ, শ্যামার সঙ্গে তোমার কাল রাত্রে কখন দেখা হয়েছিল? এই প্রশ্নে হনুমান প্রসাদের মুখের হাসিটা এক মুহূর্তের জন্য মিলিয়ে গিয়ে আবার ফিরে এলো। মনে হলো খুব জোর করে হনুমান প্রসাদ হাসবার চেষ্টা করছে। তারপরে বলল, কাল রাতে তো শ্যামার সঙ্গে আমার দেখা হয়নি তা বাবু। আমার সঙ্গে ওই যে যখন আপনাদের সঙ্গে কথা বলছিল না, তখনই তো দেখা হয়েছে।
তারপরে তো আমি চলে গেলাম, শ্যামাও তো চলে গেল। আজকে কেন বলেন তো? কাল রাত্রে শ্যামার ঘরে আমি গিয়েছিলাম তোমরা চলে যাওয়ার পরেই। ঘরের ভেতর থেকে শ্যামার সঙ্গে আরও কারোর কথা বলার শব্দ শুনতে পেয়েছিলাম। সেটা তাহলে কে ছিল? হনুমানের মুখটা এবার সত্যি সত্যি কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, ওর ব্যাপারটা আমি কি করে জানবো বাবু? অনেকেই হতে পারে, আবার রামদয়ালও হতে পারে, ওর নিহার বাবুও হতে পারে। কিন্তু আপনি আমায় সব জিজ্ঞাসা করতেন কেন? তোমার এই কটেজে যদি কিছু হয়ে থাকে হনুমান প্রসাদ, তাহলে সব থেকে আগে কিন্তু তুমি সমস্যায় পড়বে, কারণ তুমি এখানকার কেয়ারটেকার। শ্যামা কিংবা রামদয়াল কিন্তু এখানকার কর্মচারী মাত্র, আর নিহারঞ্জন বাবু অতিথি, তাই কিন্তু খুব সাবধান। হনুমান প্রসাদ আর দাঁড়ালো না। আমি কিন্তু একটু অবাক হলাম। হনুমান প্রসাদকে এমনভাবে প্রশ্ন করে তাকে সাবধান করে দিলে কেন? সাপ কখন ছোবল মারে জানো অজিত? যখন সে আটকা পড়ে। ব্যোমকেশ আর কিছু না বলে ঘরে ঢুকে গেল। আমি অবাক হয়ে দাঁড়িয়েই রইলাম নিজের ঘরের দিকে। তখন রাত নামতে শুরু করেছে সবে। ব্যোমকেশের সঙ্গে বাকি দিনটা তেমনভাবে দেখা সাক্ষাৎ হয়নি, তবে বুঝতে পারছিলাম ব্যোমকেশের এই হঠাৎ হঠাৎ বেরিয়ে যাওয়া এবং ফিরে আসার ব্যাপারটায় বৌঠান ভয় পেতে শুরু করেছে। আর নিহারঞ্জন বাবুর সঙ্গে দুপুর থেকে একবারও দেখা হয়নি। বাকিরাও যেন দূরেই থাকলো আমাদের থেকে। অবশ্য শ্যামা ফিরে এসেছে কিনা সে ব্যাপারে জানতে পারিনি, কারণ দুপুরে খাওয়া দাওয়ার পর থেকে বিছানায় শুয়েই লম্বা একটা ঘুম। ঘুম থেকে উঠতেই প্রায় সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছে। অবশ্য খাওয়ার সময় বিকাশবাবুকে দেখেছিলাম। বিকাশবাবু আমাদের সঙ্গেই বসেছিলেন, তবে নিহারঞ্জনবাবু তখন ছিলেন না। সন্ধ্যার একটু পরেই বৌঠানের সঙ্গে দেখা হলো। বৌঠান বলল, ঠাকুরপো, তুমি একটা কাজ করো, তুমি না হয় ওদের সঙ্গে যাও। তুমি থাকলে না হয় একটা ভরসা পাওয়া যাবে। যদি ও এদিক ওদিক কিছু একটা করে। ব্যোমকেশ যদি কোনো কিছু করবে বলে মনে করে থাকে, তাহলে তাকে আটকাতে পারবো না আমি, না বৌঠান। তবে আজ নৈশ অভিযানের ফলাফলটা যে কী হয় সেটা হাতে নাতে দেখা দরকার। তবে আমার কিন্তু কেমন একটা লাগছে। দেখো, শত্রু বলে তো আমরা এখানে কাউকে চিহ্নিত করতে পারিনি। তাছাড়া আসলে যে এখানে হচ্ছেটা কি, সেই ব্যাপারেই তো কিছু জানতে পারিনি। ওই একটা মৃতদেহ দেখা, সেটা উধাও হয়ে যাওয়া ছাড়া আর যে এখানে কি রয়েছে। হয়েছে তো, কিন্তু কিছু তো বোঝা যাচ্ছে না। আমরা বারান্দার প্যাসেজটায় ছিলাম চেয়ারে বসে। বাইরে অন্ধকার নামতে শুরু করেছিল একটু একটু করে। হঠাৎ গায়ের উপর কি একটা যেন এসে পড়ল। আমাদের সামনের টেবিলের উপর হ্যারিকেন ছিল। তাকিয়ে দেখি একটা কালো ছায়ার মতো কটেজের সামনে থাকা জায়গাটা ধরে যেন হঠাৎ করে ছুটে গেল জঙ্গলের দিকে। কাগজটা তুলে নিয়ে তাতে দেখলাম কাপা কাপা হাতে লেখা রয়েছে, সাবধান, রাতের বেলা জঙ্গলে গেলেই বিপদ। কাগজটা হ্যারিকেনের আলোতে বৌঠানকেও দেখাতে বৌঠানের মুখেও চিন্তার ভাঁজ পড়ল। তবে রাতের বেলা জঙ্গলে যেতেই হলো। ব্যোমকেশের সঙ্গে বিকাশবাবু এবং তার সঙ্গে আরও একটা গ্রাম্য চেহারার লোককে আমরা কটেজে আসতে দেখেছিলাম। এদিকে হনুমান প্রসাদের শরীরটা নাকি ভালো নেই, তাই সন্ধ্যা থেকে সে নিজের ঘরেই আছে। শ্যামা নিরুদ্দেশ। নিহারঞ্জনবাবু তার ঘরেই আছে শুনলাম, তবে আমার কিন্তু সেটা মনে হলো না। ব্যোমকেশ বলল, দেখো, আমাদের ঘরগুলো বন্ধ রেখেই যেতে হবে। তোমার ঘরটা ভেতর থেকেই বন্ধ থাকবে, সেই ঘরে থাকবেন এই লোকটি। আর আমার ঘরটা ভেতর থেকে বন্ধ থাকবে, সেই ঘরে থাকবে সত্য, যাতে বাইরে থেকে কেউ দেখলে মনে করে যে আমরা ঘরের ভেতরেই আছি। আমরা এই কটেজ থেকে যখন বেরোবো তখন যেন কারোর চোখে না পড়ি। আজ রাতে যে কিছু একটা হবে সেটা বেশ ভালো করেই বুঝতে পারছি, কিন্তু একটা কথা তো তুমি আমাকে বললে না। আসলে ব্যাপারটা কি বলো তো? এই 6টা দিন ধৈর্য যখন ধরেছ, আর কিছুক্ষণ ধৈর্য ধরো। আজকে রাতের মধ্যেই আশা করি সব কিছু আমাদের সামনে চলে আসবে। হ্যাঁ অজিত, আজকে রাতটা পর্যন্ত আপনি অপেক্ষা করুন। আমাদের কাছে যে খবর আছে সেটা সত্যি না মিথ্যে সেটাও প্রমাণ হয়ে যাবে। আর যদি সব কিছু ঠিক থাকে তাহলে... আমি আর কিছু বললাম না। রাতের বেলা বিকাশবাবু আর ব্যোমকেশের সঙ্গে জঙ্গলের দিকে রওনা দিলাম। এই জঙ্গলের মধ্যেই প্রথম দিন 3 জনকে দৌড়তে দেখেছিলাম। বড় বড় গাছের আড়াল পেরিয়ে আমরা সামনের দিকে এগোতে লাগলাম। আকাশে চাঁদের অল্প আলো রয়েছে,
তার মধ্যে জঙ্গলের মধ্যে আমরা ঘেঁষে ঘেঁষে সামনের দিকে চলেছি। প্রত্যেকবার থেমে থেমে দেখে নিচ্ছিলাম যে চারিপাশে কেউ আছে নাকি। তারপর আবার পথ চলা। এইভাবে খানিকটা পথ চলতেই হঠাৎ মনে হলো দুটো ছায়ার মতো কেউ যেন আমাদের থেকে একটু দূরে জঙ্গলের মধ্যে থেকে সামনের দিকে এগিয়ে চলেছে। তাদের দেখেই ব্যোমকেশ থামতে বলল। আমরা সঙ্গে সঙ্গে নিচু হয়ে মাটির ওপর প্রায় বসে পড়ার মতো অবস্থায় বেশ কিছুক্ষণ ওখানে বসে রইলাম। ওরা চলে গেছে। আমরা আবার এগোতে লাগলাম। এইভাবে অনেকটা সময় নিয়ে আমরা বড় গাছের জঙ্গলটা পেরিয়ে যেখানে সেই ঘন জঙ্গল রয়েছে তার কাছাকাছি চলে এলাম। বিকাশবাবু বললেন, এই জঙ্গলে ঢোকার 3টে রাস্তা আছে। আমাদের সামনে একটা ছোট্ট রাস্তা আছে, কিন্তু সাবধানে আমাদের এগোতে হবে। ভেতরে যে কোনো সময় ওদের লোক থাকতে পারে। প্রয়োজন না হওয়া পর্যন্ত আলো জ্বালাবার কোনো দরকার নেই। কিন্তু সামনের অন্ধকারটা যে গভীর, তাছাড়া জঙ্গলটাও এখানে বড্ড ঘন। আলো না জানলে আমরা যাবই বা কিভাবে? কোনো রকমের হাত বাড়িয়ে সামনের দিকটা অনুভব করতে করতে আমাদের এগোতে হবে। আলো জ্বালালেই ওরা আমাদের পজিশন বুঝতে পারবে। আরে, একসাথে অনেক লোক কথা বলছে বলে মনে হচ্ছে না বিকাশবাবু? এখানে কি অনেক লোকজন আছে? আমার কথাটা শেষ হওয়ার আগেই জঙ্গলের ভেতর থেকে কার যেন হাসির শব্দ শুনতে পেলাম। আমরা আরও একটু কাছে এগিয়ে গেলাম। তারপর এবার চোখে পড়ল জঙ্গলের ভেতর থেকে এক জায়গায় আগুন জ্বলছে, আর তার চারপাশে অনেকগুলো ছায়ার মতো। বিকাশবাবুর হাতের ইশারায় আমি আর ব্যোমকেশ একটা ঝোপের মতো গাছে লুকিয়ে পড়লাম। তারপর খুব ধীরে ধীরে সেখান থেকে প্রথমে ব্যোমকেশ, তারপর আমি এবং শেষে বিকাশবাবু এগোতে লাগলাম। ব্যোমকেশ বলতে লাগলো, আলো যেখানে জ্বলছে সেদিকে তাকিয়ে দেখো অজিত, কাউকে দেখে চিনতে পারছো কিনা। ব্যোমকেশের কথায় সামনের দিকে তাকিয়ে দেখলাম, কিন্তু জায়গাটা বেশ খানিকটা দূর, তাই কাউকে দেখা গেল না। অথচ হাসির শব্দ পর্যন্ত শোনা যাচ্ছে। আর তারপরে আরও একটু এগোতেই সে আলোর পাশে মাটির ওপর কি যেন পড়ে থাকতে দেখা গেল। এবার শুনতে পেলাম সামনের দিক থেকে একটা চেনা কিন্তু অতি অস্পষ্ট গলায় কেউ যেন বলছে, আজকে রাতের মধ্যেই আমাদের এটাকে লুকিয়ে রাখতে হবে। কাল সকালে ওই টিকটিকি আর তার লোকগুলো এখান থেকে চলে গেলে তারপরে আমাদের আর কোনো চিন্তা নেই। আমার আমার কিন্তু বড় চিন্তা হচ্ছে গো। হ্যাঁ, ওই 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 লোকগুলো আমাদের সন্দেহ করতে পারেনি তো? ওরা কিন্তু খুব চালাক। এতবার করে ওদের ওই জঙ্গলের ব্যাপারে বললাম। ওই লোকটার বউটা কিন্তু ভয় পেয়েছে। হ্যাঁ, কিন্তু লোকটা রাতের বেলা জঙ্গলের দিকে মাঝে মাঝে চলে আসতো। হ্যাঁ, আমরা নজরে রেখেছিলাম গো। ও কিছু বুঝতে পারিনি যদিও। उसका समझ में आया कि नहीं आया वो बाद में देखा যাবে। তবে এই মৃতদেহটা এক্ষুনি ইহা সে অন্য কোথাও লুকিয়ে ফেলতে হবে। কিন্তু হনুমান, হঠাৎ করে তোর কেন মনে হলো যে ওই লোকটা ঘরের ভেতরে কোথাও ঢুকতে পারে? হ্যাঁ, লোকটাকে আমার ঠিক সুবিধার মনে হচ্ছিল না। তার ছাড়া সঙ্গে করে আর একটা লোক এসেছে না? ওই লোকটার কাছে রিভলভার আছে, আমি দেখেছি। খুব লুকিয়ে রেখেছিল, কিন্তু খেতে বসে ওঠার সময় অসাবধানতায় কোমরের দিকটা থেকে আমি একবার দেখতে পেয়েছি। তখনই বুঝতে পেরেছি। তোরা কাজটা যদি ভালোভাবে করতে পারতিস তাহলে আমাদের আর ওইখানটা পর্যন্ত যেতে হতো না। আমি তো আগেই বলেছি, মৃতদেহ নিয়ে কখনো কটেজের মধ্যে যাওয়ার দরকার নেই। আমার কথা শুনিস না। রাতে ব্যাপারটা এমনভাবে সামলে না নিলে যে কি হতো। কিন্তু একটা কথা আমারে পল্লে নেই পড় রাহা। শ্যামাকে তো আমরা কোথাও সরাইনি, তাহলে বেরিয়ে গেল কাহা? জয়ন্তপুরের লোক পাঠিয়ে খবর নিয়েছি, কোথাও তো সে নেই। এমনকি ট্রেনে করে যে অন্য কোথাও চলে যাবে সেটাও তো হবে না। স্টেশন মাস্টারের কাছ থেকে তো আমরা জানতে পারতাম। জয়ন্তপুরে বাইরের লোক এলে কিংবা এইখান থেকে কেউ গেলে সব খবর তো স্টেশন মাস্টার রাখে। ওরা কথা বলছিল। ওদের পাশে আরও জনাচারেক লোক ছিল, তারাও নিজেদের মতো কথাবার্তা বলছিল। তবে তাদের কথা খুব একটা শুনতে পাচ্ছিলাম না। এবার ব্যোমকেশ বলল, আমি ঠিকই সন্দেহ করেছিলাম। বিকাশবাবু দেখলেন? কিন্তু যে মৃতদেহটা ওখানে পড়ে আছে সেটা কার? এই জঙ্গলের মধ্যে যে ট্যুরিস্ট ঘুরতে এসে হারিয়ে গিয়েছিল সেই লোকটার, যার খোঁজ করার জন্য ওপর মহল থেকে আপনাদের চাপ দেওয়া হয়েছিল। এখান থেকে কিছু বুঝতে পারবেন না। বিকাশবাবু ভালো করে দেখবার চেষ্টা করলেন। আমরা আরও খানিকটা এগিয়ে গিয়েছিলাম।
এমন সময় বোধহয় ডালপালার জন্যই হোক কিংবা কোনো কারণেই হোক ওদের কাছে শব্দ চলে গিয়েছিল। শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে ওরা সতর্কিত হয়ে যায়। নিহারবাবু কি একটা নির্দেশ দিতেই ওরা এগিয়ে এসে মৃতদেহটাকে তুলতে লাগলো, আর আমাদের অবাক করে দিয়ে সঙ্গে সঙ্গে ব্যোমকেশ রিভলভার বের করে ছাপিয়ে পড়ল ওদের সামনে। ওরা যেখানে দাঁড়িয়েছিল সেই জায়গাটা ফাঁকা মতো, সামনে আগুন জ্বলছে। মশালের আগুনে ওরা 4 জন মৃতদেহটাকে নিয়ে সামনের দিকে হেঁটে আসছিল। ঠিক তখনই ব্যোমকেশ রিভলভার নিয়ে চিৎকার করে বলল, খবরদার, মৃতদেহের গায়ে হাত দেবে না, ওইটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রমাণ। ব্যোমকেশের কথায় নিহারবাবু, রামদয়াল, এমনকি হনুমান পর্যন্ত অবাক হয়ে তাকালো। নিহারবাবু আগুনের মতো জ্বলন্ত চোখে ব্যোমকেশের দিকে তাকিয়ে বলল, ব্যোমকেশবাবু, আপনার গোয়েন্দাগিরি এখানে না করলেই ভালো করতেন। আপনার মতো গোয়েন্দারা কিন্তু জঙ্গল থেকে বাইরে যেতে পারবে না, এই বলে দিলাম। প্রথমত, আমি গোয়েন্দা নই, আমি সত্যান্বেষী মাত্র। আর দ্বিতীয়ত, এই জঙ্গল থেকে কে বাইরে যেতে পারবে না সেটা একটু পরেই বোঝা যাবে। নিহারবাবুর হাতের ইশারায় সেই 4 জন লোক ছুটে এলো আমাদের দিকে, আর আমি লক্ষ্য করলাম তাদের সবার হাতেই উঠে এসেছে ছুরি। যাদের আলোয় সেই ছুরিটা চকচক করে উঠল। ব্যোমকেশের সামনের দিকে এগিয়ে গিয়েছিল ওরা 4 জন। আমি কিছু বুঝে উঠবার আগেই অনেক দিন পর ব্যোমকেশকে আবার সে আগের মতো করে দেখলাম। ছুরি হাতে ওরা দ্রুত সামনের দিকে ছুটে আসছিল। ব্যোমকেশ রিভলভারটা কোমরের কাছে গুজে থমকে দাঁড়ালো। ওদের মধ্যে একজন ছুরি নিয়ে ব্যোমকেশের গলা বরাবর চালিয়ে দেওয়ার চেষ্টা করতেই ব্যোমকেশের হাতের ধাক্কায় সে ছিটকে পড়ে যায়। ইতিমধ্যে বিকাশবাবু ছুটে এসেছিলেন সামনে। তিনি আরও একজনকে অদ্ভুত কায়দায় মাটিতে আঁচড়ে ফেলতেই তার হাতের থেকেও ছুরিটা ছিটকে পড়ে গেল। আমি দৌড়ে গেলাম, ছুরিটা এক হাতে তুলে নিলাম। বাকি দুজনকে কবজা করতে খুব বেশি সময় লাগলো না। আগুনের সামনে দাঁড়িয়ে এখন নিহাররঞ্জনবাবু, হনুমান প্রসাদ এবং রামদয়াল। রামদয়াল হঠাৎ চিৎকার করে উঠল, দয়া করে আমায় ক্ষমা করে দিন বাবু। আমি কিচ্ছু করিনি গো। আমায় দিয়ে জোর করিয়ে ওরা এখানে নিয়ে এসেছে। আমায় ক্ষমা করে দিন বাবু, দয়া করুন, একটু আমার উপরে দয়া করুন বাবু। ধরা পড়ে যাওয়ার পর মিথ্যে কথা বলাটা কিন্তু একদম ভালো নয় রামদয়াল। তুমি নিহাররঞ্জন বাবু এবং হনুমান প্রসাদ মিলে যে সমস্ত কিছু করেছ তার সমস্ত প্রমাণ আমার হাতে আছে। আমি যে কোনো কিছু করেছি এবং এরকম যে আমি করেছি তার কোনো প্রমাণ আপনার কাছে আছে? আপনারা ভালোই ধরা না দিতে চাইলে প্রমাণ আমাকে পেশ করতেই হবে। তাছাড়া বিকাশবাবু আমার সঙ্গে আছে। কাল তিনি নিজে চোখেই এইখানে আপনারা কি কি করেছেন তার সব কিছুই দেখেছে। এমনকি এই মুহূর্তে কটেজে যে রয়েছে সেই অফিসার এই জঙ্গলের মধ্যে প্রায় 3টে দিন ধরে উৎপেতে থেকে আপনাদের সমস্ত ক্রিয়াকলাপের উপরে নজর রেখেছে। এই লোকটি অর্থাৎ সত্যব্রত সান্যাল, যে আপনি নয় হনুমান প্রসাদ নিজে হাতে মেরেছে, সে ব্যাপারটা সে ভালো করেই জানে। অন্ধকারে একটু ভুল হতে পারে, কারণ আপনি আর হনুমান প্রসাদ এখানে ছিলেন। हम कुछ नहीं किया ব্যোমকেশ বাবু, हम कुछ नहीं किया। वो आदमी করেছে সব, ওই লোকটাই খুন করেছে। আমি বারণ করেছিলাম। নিহাররঞ্জনবাবু শক্ত চোখে তাকালেন হনুমান প্রসাদের দিকে। কিছু একটা বুঝে উঠবার আগেই নিহাররঞ্জনবাবুর হাতে চলে আসে একটা ছুরি, আর সেই ছুরিটা আমরা কিছু বুঝে উঠবার আগেই হনুমান প্রসাদের গলা বরাবর বসিয়ে দিলেন তিনি। ভয়ে ছিটকে রামদয়াল আমাদের দিকে চলে এলো এবং সঙ্গে সঙ্গে বিকাশবাবু তাকে ধরে ফেললেন। কিন্তু নিহাররঞ্জনবাবু হনুমান প্রসাদের গলায় বসানো ছুরিটা তুলে নিয়ে আবার জঙ্গলের দিকে দৌড়তে শুরু করলেন। আপনি যেই হন না কেন ব্যোমকেশবাবু, আমাকে ধরার মতো এখনো কেউ জন্মায়নি। আপনি হনুমান প্রসাদ আর রামদয়ালকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন, না হলে হনুমান প্রসাদ কিন্তু মারা পড়বে। আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি। হ্যাঁ, এসব কি হয়ে গেল গো? সে আমার ঠিকই বলেছিল। ওই লোকটার কথা না শুনলেই ভালো হতো গো। আমার কি যে হয়ে গেল, কে আছো গো? আমি আর বিকাশবাবু আসছিলাম। আমি আর রামদয়াল মিলেই সোজা সেই পথ ধরে হেঁটে এলাম কটেজ পর্যন্ত। সঙ্গে রক্তাক্ত অবস্থায় হনুমান প্রসাদ, তার রক্ত কোনোভাবে আটকানোর চেষ্টা করলাম। সেখানে বৌঠান এবং আমাদের সঙ্গে থাকা একজন অফিসারকে ডেকে আনলাম। তারপর বারান্দার কাছে হনুমান প্রসাদকে যখন রাখলাম, তখন হনুমান প্রসাদ প্রায় মরতে চলেছে। সে কোনো রকমে বলল, ভাই আপনারা ক্ষমা করে দিবেন। ওই লোকটার জন্যই এমন হলো। আমায় আগেই বলেছিল ওর কথা না শুনলে, কিন্তু আমার যে কি হলো। দেখো হনুমান প্রসাদ, তুমি কিছু চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না।
এক্ষুনি আমি তোমাকে এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। বৌঠান কেমন যেন হয়ে গিয়েছিল। এর আগেও একটা মৃতদেহ, আর এখন হনুমান প্রসাদের এমন অবস্থা। ঘাড়ের কাছ থেকে রক্ত বেরিয়ে মেঝেটা ভিজিয়ে দিচ্ছে। আমাদের সঙ্গে যে অফিসারটা ছিল সে এবং রামদয়াল একটা ব্যবস্থা করতে গেল। আমি আর বৌঠান হতভম্বের মতো বসে। হনুমান প্রসাদ আবার বলল, আমি ভুল করেছি, তার শাস্তি তো আমাকে পেতেই হবে। কত লোককে আমরা শুধু শুধু মেরে ফেলেছি বাবু। লোকটার কথা শুনেছে আমার কি হলো। ও লোকটা অনেক টাকা দেওয়ার কথা বলেছিল, আর লোভ করতে গিয়েই ও হাতমি এখানে এসেছে মাসখানেকেরও অনেক আগে। ও লোকটা অন্য কিছুর ব্যবসা করতো দাদা বাবু। ও মানুষকে মেরে তারপর তাদের কেটে তাদের শরীর থেকে এটা ওটা বার করে নিয়ে যায়, এমনকি কঙ্কালটা পর্যন্ত মাটির তলায় পুঁতে রাখে। এখান থেকে পরে কঙ্কালটা বার করে নিয়ে যায়। এর আগেও শুনেছিলাম মানুষকে মেরে তারপর শরীর থেকে বিভিন্ন জিনিসপত্র বার করে নেওয়া হয়, যেমন হৃদয়, চোখ, কিডনি। তার মানে সে কথাটাও সত্যি। হনুমান প্রসাদ সামান্য হাসল। তার মুখ থেকে রক্ত বেরিয়ে এসেছে। এবার সে বলল, আমি আমি সত্যি কথাই বলছি সাহেব। ওই লোকটাকে আপনারা ছাড়বেন না। ওই লোকটার জন্যই কিন্তু একটা কথা আমি সত্যি বলেছি। শ্যামা কোথায় আমি তা জানি না। হনুমান প্রসাদ আর কোনো কথা বলতে পারল না। সে মেঝের ওপর লুটিয়ে পড়ল। একটু পরে ব্যোমকেশ, বিকাশবাবু এবং সেই অফিসার সকলে ফিরে এলো। বাজারের দিকে ওরা গিয়েছিল, কিন্তু হাসপাতালে কোনো ব্যবস্থা করা এখন আর সম্ভব নয়। জয়ন্তপুরে যেতে হবে, সেখানে একটা ছোটোখাটো ব্যবস্থা নিতে হবে। কিন্তু ততক্ষণে সব শেষ। ব্যোমকেশ বলল, নিহাররঞ্জন বাবুকে ধরা যায়নি। শেষ মুহূর্তে তিনি ধরা পড়ে যাবেন এমন অবস্থায় নিজেই নিজের গলায় ছুরি চালিয়েছেন। মৃতদেহটা রাতের বেলায় নিয়ে আসতে ইচ্ছে করছিল না, কিন্তু কি আর করব, বাইরে থাকলে সব শিয়াল কুকুরে খেয়ে নেবে, তাই নিয়ে এলাম। হনুমান প্রসাদ আর নিহাররঞ্জন বাবুর মৃতদেহটা এক জায়গাতেই রাখতে হবে, তার সঙ্গে ওই মৃতদেহটাও। 3-3টে মৃতদেহ একটা ঘরে রেখে তার বাইরে রামদয়াল পাহারায় রইল। আমি, ব্যোমকেশ, বৌঠান আর বিকাশবাবু বসলাম। সে অফিসার রামদয়ালের সঙ্গে সেখানেই রইল। বলা যায় না যদি রামদয়াল পালাবার চেষ্টা করে। অনেকক্ষণ চুপ করে বসে থাকার পর বিকাশবাবুই প্রথম কথা বললেন। দেখুন, জয়ন্তপুর থেকে 3 জন নিরুদ্দেশ হওয়ার পর থেকেই আমাদের সন্দেহ হয়েছিল আশেপাশেই কিছু একটা ব্যাপার হয়েছে। কোনো মৃতদেহ পাওয়া যায়নি, 3 জনের নিরুদ্দেশ হওয়ার কোনো মোটিভও নেই। তাই ব্যোমকেশবাবু যখন আমাদের খবরটা দিলেন এই কটেজে এবং আশেপাশের জঙ্গলে কিছু একটা অদ্ভুত হচ্ছে, তখনই আমি আমার এই অফিসার বন্ধুকে এখানে পাঠিয়েছিলাম। তারপর সেই ব্যোমকেশবাবুর সাহায্যে প্রত্যেক দিন রাতের বেলা জঙ্গলের মধ্যে ঘুরে ঘুরে আসল ব্যাপারটার খোঁজ চালাই। তার মানে প্রথম দিন যখন আমি তোমাকে বলেছিলাম যে জঙ্গলের মধ্যে কিছু নেই, তুমিও তখন আমার কথায় রাজি হয়েছিলে এবং বলেছিলে আর জঙ্গলে যাওয়ার দরকার নেই। তার মানে সে কথাটা মিথ্যে ছিল। বিপদের মধ্যে তোমায় কিংবা সত্যকে আমি জড়াতে চাইছিলাম না, তাই রাত্রে সবাই ঘুমিয়ে পড়ার পরে আমি একাই জঙ্গলে গিয়েছিলাম দেখতে। আসলে জঙ্গল তো কিছুই নয়, জঙ্গলের ওপারেই সব কিছু। কিন্তু নিহাররঞ্জন বাবু যে আমাদের উপর নজর রেখেছিল সেটা আমি প্রথমে বুঝতে পারিনি। কিন্তু শেষ মুহূর্তে ওই লোকটা তার নিজের সঙ্গীদের ওপর অমন আক্রমণ করবে সেটা তো ভাবা যায় না। নিহাররঞ্জন বাবু মিথ্যে কথা বলেছেন। তিনি মোটেই দিল্লি থেকে এখানে আসেননি। উনি এসেছেন প্রায় 2 মাস হলো। পাহাড়পুরে নয়, অনেক জায়গাতেই চোরাচালানের একটা চক্র অ্যাক্টিভ আছে। তারা যে কোনো মানুষকে ধরে তারপর তাদের শরীর থেকে যকৃৎ, হৃৎপিণ্ড, চোখ, তাছাড়া শরীরের নানান অংশ যেগুলো অন্তত কয়েকদিন বাঁচিয়ে রাখা সম্ভব, সেগুলো বার করে নিয়ে রাতারাতি চালান করে দিতেন। এই চক্রটা এর আগে ছিল মুর্শিদাবাদের কাছে, যেখানে আমি বিকাশবাবুর সাহায্যে খোঁজখবর নিয়ে দেখি। কিন্তু সেইখান থেকে প্রায় 2 মাস আগে চক্রটা হঠাৎ বন্ধ হয়ে যায়। এরা বেশি দিন এক জায়গাতে কাজ করে না, কারণ সেখানকার পুলিশ এবং বাকিদের নজরে পড়তে পারে। তার মানে তুমি প্রথম থেকেই নিহাররঞ্জন বাবু এবং বাকিদেরকে সন্দেহ করছিলে? হঠাৎ একটা কথা মনে পড়েছে। আমি বললাম, সবই তো বুঝতে পারলাম ব্যোমকেশ, কিন্তু শ্যামা কোথায়?
হনুমান প্রসাদ জানিয়েছিল যে সে শ্যামাকে কোথাও সরায়নি, নাহলে আমি তো ভাবছিলাম ওরাই শ্যামাকে সরিয়েছে। শ্যামার বিপদ হতে পারে সেটা আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম, তাই কাল শেষ রাতের দিকে শ্যামাকে বলে দিয়েছিলাম জঙ্গলের ভেতরে যেতে, কারণ রাত্রেবেলা ওরা জঙ্গলে যাবে না, আর সেখানে আমার লোক ছিল। শ্যামাকে আমি ওখানে নিয়ে গিয়েছিলাম এবং তারপর পুলিশের হাতে তুলে দিই। শ্যামা এখন জয়ন্তপুর থানাতেই আছে। ব্যোমকেশবাবু, অপরাধীরা হাতে নাতে ধরা না পড়লেও ব্যাপারটা এখানেই শেষ হয়েছে, কিন্তু বাকিটা আমি সাজিয়ে ফেলতে পারবো। আশা করছি জয়ন্তপুর এবং পাহাড়পুর এলাকা থেকে এরপরে কেউ নিরুদ্দেশ হবে না। ব্যোমকেশ দুহাত তার মাথার ওপরে তুলল, তারপর একটা আড়মোনা ভাঙল। এখানে আসার পর থেকেই রাতে ভালো ঘুম হয়নি বিকাশবাবু। আপনি বাকিটা দেখে নিন, আমি একটু ঘুমোতে চললাম। তাছাড়া কালই আমাদের এখান থেকে বেরোতে হবে, বিশ্রামের আর সময় পাবো না। বিকাশবাবু হাসতে হাসতে বললেন, ব্যোমকেশবাবু, 2 দিন আপনারা থেকে যান, ব্যবস্থা আমি করে দিচ্ছি। ছুটিটা তো আপনাদের পাহাড়পুরের রহস্য সমাধান করেই কেটে গেল। কদিন না হয় পুলিশের তরফ থেকে আপনি বিশ্রাম নিন এখানে। ব্যোমকেশ হাসল, বৌঠানের মুখেও যেন হাসি। আমিও এমন একটা অদ্ভুত অবস্থায় হেসে উঠলাম। জীবনে এমন অবস্থায় ব্যোমকেশের সাথে খুব কমই হয়েছে। আমাদের কয়েকটা ঘরের পরেই একটা ঘরে 3-3টে মৃতদেহ পড়ে আছে, আর আমরা এখানে বসে ছুটি কাটাবার পরিকল্পনা করছি। অজিত, আমাদের যে কোনো পরিস্থিতির জন্যই সবসময় তৈরি হয়ে থাকতে হয়, বুঝলে? হয়তো এমন অবস্থায় পড়তে হবে তার কথা স্বপ্নে কেন কখনোই আমরা ভাবতে পারি না। তবে এমন অবস্থা যে কাটাতে হবে সেজন্য সবসময় তৈরি থেকো। ব্যোমকেশের এই কথায় বিকাশবাবু উঠে গেলেন মৃতদেহগুলো একবার দেখে আসতে। বৌঠানেরও বোধহয় ঘুম পাচ্ছিল, এবার সে হাই তুলল। ব্যোমকেশ তো আড়মোনা ভেঙে বিছানায় শুয়ে পড়েছে। আমি আর কি করি, বেরিয়ে গেলাম। নিজের ঘরের দরজা খুলে বিছানার দিকে এগোতে এগোতে মনে পড়ল শ্যামার কথা। তার মানে তার জন্য চিন্তা করার কোনো দরকার নেই, কিন্তু হনুমান প্রসাদের জন্য সত্যিই খারাপ লাগছিল। সামান্য করা টাকার জন্য লোকটা। বিছানার কাছে আসতেই কিন্তু বুঝতে পারলাম যে ব্যোমকেশেরও দোষ নয়, আমারও ঘুম পাচ্ছে। সত্যি এই কয়েকটা দিন বেশ ধকল গেছে। শোয়ার সঙ্গে সঙ্গেই চোখ বুজে এলো। অনুভব করলাম খোলা জানালা দিয়ে পাহাড়পুরের ওই পাহাড়ের দিক থেকে ঠান্ডা হাওয়া ভেসে আসছে আমার গায়ে। শেষ রাত্রির ঠান্ডা হাওয়া। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, আর কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।